বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 26 এবং এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমাদের আজকের অ্যাকাউন্টিং ওয়ার্কশপের 3 নম্বর লেকচারের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের অ্যাকাউন্টিং ওয়ার্কশপ যে প্রোগ্রামটা কন্টিনিউ চলতেছে, এখানে আমরা প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। আর যেই এমসিকিউগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই, যাতে আপকামিং এইচএসসি বোর্ড ফাইনাল পরীক্ষা যাদের 2026 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী, তাদের বোর্ড পরীক্ষাতে যাতে উল্লেখযোগ্য সংখ্যক এমসিকিউ প্রশ্ন যাতে আপনারা কমন পান এবং খুব সহজেই যাতে প্রশ্নগুলো আপনারা সঠিক উত্তর পরীক্ষার হলে অল্প পরিশ্রমে দাগিয়ে দিয়ে আসতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই অ্যাকাউন্টিং ওয়ার্কশপের কার্যক্রম চলছে। তো আমরা চেষ্টা করব যে আমাদের এই ওয়ার্কশপের ক্লাসগুলোর মাধ্যমে এমসিকিউ অংশে ফুল মার্কস অর্থাৎ 30-এ যাতে আমরা 30 সবাই মিলেই পেতে পারি, সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি। অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্রের ক্লাস চলছে, আর কিছুদিন পরে হয়তো আপনাদের অ্যাকাউন্টিং প্রথম পত্রের উপরেও এই রকমের ওয়ার্কশপ ক্লাস হবে। আমাদের এই ওয়ার্কশপ প্রোগ্রামটার ধারণাটা মূলত আসছে আমাদের মহসিন পাটোয়ারি স্যারের কাছ থেকে। উনি আপনাদের ইংরেজির 80 মার্কের জন্য 8 দিনের একটা প্রস্তুতির ওয়ার্কশপ প্রোগ্রাম নিছেন, এবং সেখানে আমরা দেখতে পাইছি যে স্টুডেন্টদের এত পরিমাণ সারা, আপনারা অন্যান্য সাবজেক্টের উপরেও এই রকমের ওয়ার্কশপ ক্লাস চাইছেন। তো এই জন্য আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ, সায়েন্সের জন্য আলাদা, আর্টস আলাদা, কমার্সের জন্য এরকমের আমরা ওয়ার্কশপের ক্লাসগুলো আয়োজন করেছি। আর এই ক্লাসগুলো যেহেতু ফ্রি, আমরা সবার উদ্দেশ্যে নিচ্ছি। যারা যারা ক্লাসে জয়েন করবেন তাদের কাছে একটাই নিবেদন থাকবে যে শুধু আপনি একা A+ পাবেন এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে যাতে আপনার বন্ধু বান্ধব যাতে A+ পেতে পারে, এই জন্য সবাইকে অবশ্যই ক্লাসের মধ্যে ডেকে নিয়ে আসার চেষ্টা করবেন। আর প্রত্যেকেই এই ক্লাসটা একটু শেয়ার করে রাখবেন। আর যদি আপনি ক্লাসটা শেয়ার করে রাখেন, তাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপে আজকের ক্লাসের যে PDF, সেটা ইনশাল্লাহ আমরা সবার সাথে শেয়ার করব। যারা যারা জয়েন করেছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি শুরুতে একটু দেখিয়ে দিতে চাই যে আজকের ক্লাসে বেসিক্যালি আমরা কি শিখতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা চেষ্টা করব উৎপাদন ব্যয় হিসাব এবং বেতন ও মজুরি, এই দুইটা চ্যাপ্টার অর্থাৎ আমাদের অধ্যায় নাম্বার 7, এই দুইটা অধ্যায় থেকে আসা বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো যাতে আমরা সমাধান করতে পারি। ওকে, যারা যারা জয়েন করেছেন, সুমাইয়া বিনতে কামাল, ইশকে নুরি, জি ওয়ালাইকুম সালাম স্যার, আপনারা চলে আসছেন, আপনাদের বন্ধু বান্ধবদেরকেও ডেকে নিয়ে আসেন, সবাই মিলে আমরা ক্লাসটা করব। উৎপাদন ব্যয় হিসাব থেকে যে সমস্ত বিষয়গুলো খুব ভালো মতো জানতে হয়, সে বেসিক বিষয়টা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের, যে উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য। এটা থেকে স্যার একটা প্রশ্ন আসবেই। আমরা যখন সমাধান করব দেখবেন যে বোর্ড পরীক্ষাতে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, এই জায়গা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে পরীক্ষাতে। তারপর উৎপাদন ব্যয় হিসাব চক্র, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, তবে উৎপাদন ব্যয়ের উপাদান এইটা খুবই গুরুত্বপূর্ণ স্যার। তারপরে দরপত্র বিবরণী, এখান থেকে মাঝে মধ্যে টুকটাক প্রশ্ন এসে থাকে, তবে ম্যাক্সিমাম প্রশ্নটা আসে উৎপাদন ব্যয়ের যে উপাদান সমূহ এইটা, এবং উৎপাদন ব্যয়ের যে অঙ্ক আমরা করি, এখানে মুখ্য ব্যয় নির্ণয় করা, উৎপাদন ব্যয় নির্ণয় করা, তারপরে উৎপাদিত এককের পরিমাণ নির্ণয় করা। যদি প্রশ্ন একটু কঠিন হয় তাহলে স্যার সমাপনী মজুত পণ্যের মূল্য নির্ণয় করা। এই টাইপের এমসিকিউ প্রশ্নগুলো আপনারা পরীক্ষায় এক্সপেক্ট করতেই পারেন। তার পাশাপাশি বেতন মজুরি থেকে, বেতন মজুরি কি, কাকে বলে, বেতন মজুরির উপাদান, এখান থেকে স্যার প্রশ্ন আসে যে আর্থিক উপাদান, অনার্থিক উপাদান, আর বেতন মজুরি কিভাবে প্রস্তুত করা হবে, অর্থাৎ কোন দফাগুলো মোট উপার্জন নির্ণয়ে যোগ হবে বা কোন দফাগুলো মোট কর্তন নির্ণয়ে যোগ করতে হবে। আর আমরা জানি সবাই যে মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে নিট বেতন বা মজুরির পরিমাণ নির্ণয় করা যায়। তো এই মোটামুটি আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। এখান থেকে আসা এমসিকিউ প্রশ্নের মাধ্যমে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা বিষয়ের বেসিকটুকুও যাতে আমাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যায়, যাতে আমাদের পরবর্তীতে কষ্ট করে এমসিকিউ নিজে নিজে পড়তে গেলে যেটা হয়, আপনারা অনেকে জাস্ট এমসিকিউটার কোশ্চেনটা পড়েন আর উত্তরটা পড়েন, বাট বাকি অপশনগুলো কেন হলো বা এমসিকিউর অঙ্কটা খাতায় লিখে আমরা সাধারণত প্র্যাকটিস করি না। আমরা সৃজনশীল অংশে যতটা সময় দেই 70-এ 70 পাওয়ার জন্য, তার 10 ভাগের 1 ভাগ পরিশ্রম যদি আমরা এমসিকিউতে করি, তাহলে ইনশাল্লাহ আমাদের ফুল মার্কস চলে আসবে। খেয়াল করবেন, এই উৎপাদন ব্যয় এবং বেতন মজুরি থেকে
যে সকল বোর্ড প্রশ্নগুলো অদ্যাবধি বিভিন্ন পরীক্ষাতে আসছে সেগুলোর একটা সামারি আকারে একটা সুপার সাজেশন তৈরি করে আমরা রাখছি। আর এই সুপার সাজেশন অংশটা বিনামূল্যেই আমরা আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনারা যদি ক্লাসটা শেয়ার করে রাখেন তাহলে টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফ আপনি অটোমেটিক পেয়ে যাবেন, এবং যখন পিডিএফটা হাতে পাবেন এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সব মিলায় মোট হচ্ছে মাত্র 17টা লাইন স্যার। মাত্র 17টা লাইন যদি আপনি ভালো মতো পড়েন তাহলে এখান থেকে মিনিমাম 3 থেকে 4টা এমসিকিউর উত্তর আপনি পরীক্ষার হলে দেখবেন ইনশাল্লাহ 100% কমন পড়ে যাবে। তো কোন কোন বিষয়গুলো আসতে পারে পরীক্ষায় সেগুলো আমরা দেখার চেষ্টা করি। তবে তার আগে একটা ছক বা নমুনা আমি দেখাচ্ছি আপনাদের, যে উৎপাদন ব্যয় হিসাব এই চ্যাপ্টার থেকে স্যার বিগত বছরের বোর্ড পরীক্ষাতে কয়টা করে প্রশ্ন আসছে এইটা একটু দেখেন, তাহলে আপনাদের এই চ্যাপ্টারের প্রতি আসলে যে এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, পাশাপাশি সৃজনশীলের জন্য তো অবশ্যই, কারণ সৃজনশীল অংশে বেতন মজুরি যদি পরীক্ষায় আসে ডেফিনেটলি এটা অ্যান্সার করা উচিত। খুবই সহজ, 10-এ 10 পাওয়ার মতো। উৎপাদন ব্যয় হিসাব কিছু প্রশ্ন একটু কঠিন হয়, বাট ম্যাক্সিমাম প্রশ্নগুলোই অপেক্ষাকৃত সহজ আসে পরীক্ষাতে, বাট উৎপাদন ব্যয় অনেকে কঠিন মনে করে আমরা বাদ দিয়ে দিই। তো এই যে উৎপাদন ব্যয় হিসাবের অঙ্কটা উপরে যে ভীতিটা আমাদের কাজ করে, এই ভীতিটা আমরা চেষ্টা করব যদি আমাদের সৃজনশীল অংশের ওয়ার্কশপের ক্লাসের আপনাদের প্রয়োজন হয় তাহলে সৃজনশীল ক্লাসে আমরা আপনাদের সাথে এই উৎপাদন ব্যয়ের অঙ্ক কিভাবে সহজে করা যায় সেটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তবে আজকের ক্লাসে আমরা শুধু এমসিকিউ নিয়েই আলোচনা করব। খেয়াল করেন এই জায়গাতে 2025 সালের যে 9টা বোর্ড কতগুলো প্রশ্ন আসছে লিখে দেওয়া আছে, 2024-এর বোর্ড পরীক্ষাতে কতগুলো প্রশ্ন সেগুলো স্যার সুন্দর মতো লিখে দেওয়া আছে। আচ্ছা খেয়াল করবেন এই জায়গাতে মোট প্রশ্নের সংখ্যা যদি আমরা দেখি 2025 সালে 9টা বোর্ড মিলে স্যার উৎপাদন ব্যয় থেকে প্রশ্ন আসছে 32টা, যার মধ্যে 11টা প্রশ্ন আসছে স্যার অঙ্ক ম্যাথ, যেগুলো পরীক্ষার হলে আমরা ভয় পেয়ে যাই। আর এর আগের বছর কোশ্চেন ছিল একটু বেশি, 44টা কোশ্চেন আসছে উৎপাদন ব্যয় চ্যাপ্টার থেকে, আর 44টা কোশ্চেনের মধ্যে 25টা কোশ্চেনই ছিল ম্যাথ থেকে। যদি উৎপাদন ব্যয়ের ম্যাথ পরীক্ষাতে আসে দ্রুত কিভাবে করা যায় সেটা আমরা সবাই মিলে শিখবো। যারা যারা ক্লাস শেয়ার করছেন, যারা যারা সালাম দিছেন, আশা করি সবাই এতক্ষণে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাওয়ার কথা, কারণ বেসিক কথাবার্তা আমার বলা শেষ। এবার আমরা শুরু করে দিব আমাদের লেখাপড়া। এতক্ষণ যা করলাম সেটা ওয়ার্ম আপ, এখন আমাদের খেলা শুরু। প্রত্যেক বলে বলে স্যার ছক্কা মারতে হবে, কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে আজকের ক্লাসে শিখে তারপরে ক্লাস থেকে যেতে হবে। যেহেতু ক্লাসে আসছি ইনশাল্লাহ কিছু সাথে নিয়েই আমরা ক্লাস থেকে বেরোবো। ওকে আসেন মনোযোগ দিয়ে পড়া শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1, পরোক্ষ কাঁচামাল এইটা কি ধরনের উপরিব্যয়? এটা আমাদের প্রশ্ন। পরোক্ষ কাঁচামাল কি ধরনের উপরিব্যয়? যারা যারা ক্লাসে জয়েন করেছেন সবাই দ্রুত কমেন্ট বক্সে উত্তরটা লিখে ফেলেন। আমি আপনাদেরকে একটু উৎপাদন ব্যয় হিসাবটা কিভাবে করা হয় একটু ছোট্ট আকারে আপনাদেরকে আলোচনা করে দেই। খেয়াল করে দেখেন, আমরা জানি যে প্রত্যক্ষ কাঁচামাল আর এর সাথে প্রত্যক্ষ মজুরি এই দুইটা উপাদানকে যদি আমরা যোগ করি তাহলে আমরা যেটা পাবো সেটার নাম স্যার মুখ্য ব্যয়। আর মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করি কারখানার উপরিব্যয়, অথবা যার অন্য নাম উৎপাদন উপরিব্যয়। কারখানা উপরিব্যয় অথবা উৎপাদন উপরিব্যয়ের পরিমাণ যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে আমরা এক কথায় বলতে পারি কারখানা ব্যয়, অথবা যদি অঙ্কে কোনো চলতি কার্য না দেওয়া থাকে সেটাকে সরাসরি উৎপাদন ব্যয় বলা হয়। আমরা জাস্ট ছকটা যদি বোঝার চেষ্টা করি তাহলে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে কারখানা বা উৎপাদন ব্যয়, আর এই কারখানা বা উৎপাদন ব্যয়ের সাথে আমরা যোগ করি স্যার পরিচালন ব্যয় সমূহকে। আর এই পরিচালন ব্যয়কে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা বিক্রয় সংক্রান্ত, আরেকটা অফিস ও প্রশাসনিক সংক্রান্ত। তাইলে বিক্রয় বা বাজারজাতকরণ সংক্রান্ত উপরিব্যয় আর অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। আর এই সবগুলো ব্যয়কে যখন আমরা যোগ করে ফেলবো তখন আমরা পেয়ে যাব পণ্য উৎপাদনের টোটাল কস্ট বা মোট ব্যয়। এই আমাদের উৎপাদন ব্যয়ের একদম বেসিক একটা স্ট্রাকচার। এই জায়গা থেকে এই ছকটা একটু ভালো মতো মনে রাখেন ক্লাসের শুরুতেই, তাহলে যখন অঙ্ক করব বা যখন কোশ্চেন সলভ করব খুব ইজিলি আমরা মিলায় ফেলতে পারবো আশা করি। পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামালটা কি? যে উপাদানটা আপনি একটা পণ্য তৈরি করলেন,
পণ্যের মধ্যে এই উপাদানটা আছে কিন্তু সরাসরি দৃষ্টিগোচর হচ্ছে না। যেমন আপনি একটা চেয়ার তৈরি করলেন, কাঠের চেয়ারের দিকে তাকালে শুধু কাঠ দেখা যাচ্ছে, কিন্তু স্যার শুধু কাঠ দিয়ে কি চেয়ারটা হয়েছে? বলতে পারেন হ্যাঁ স্যার, হ্যাঁ কাঠ দিয়ে চেয়ার হয়েছে স্যার, কিন্তু চেয়ার তৈরি করার জন্য আপনার কি তার কাটা লাগে নাই স্যার? চেয়ার তৈরি করার জন্য কাঠ জোড়া দিতে আপনার তো আঠা দরকার হয়েছে, সুপার গ্লু তো লাগছে। তো এই সুপার গ্লু, তারপরে হচ্ছে তার কাটা বা পেরেক, এই উপাদানগুলো কিন্তু আপনি চেয়ারের গায়ে দেখতে পাচ্ছেন না। তো যেই উপাদানটা দৃষ্টিগোচর হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। তাহলে চেয়ার তৈরিতে কাঠ হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, আর হচ্ছে এই যে পরোক্ষ কাঁচামাল, এইটা আপনি সরাসরি দেখতে পাচ্ছেন না। যেটা সরাসরি দেখতে পাবেন না সেটা পরোক্ষ কাঁচামাল। আর এই পরোক্ষ কাঁচামালকে বলা হবে কারখানা উপরিব্যয়। কারখানার উপরিব্যয়। সঠিক উত্তর হবে হচ্ছে ক নাম্বার অপশন। যারা যারা সঠিক উত্তর দিতে পারছেন সবাইকে ধন্যবাদ। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। দৃষ্টিগোচর হলে প্রত্যক্ষ কাঁচামাল, দৃষ্টিগোচর না হলে পরোক্ষ কাঁচামাল। এবং মনে রাখবেন, সকল পরোক্ষ ব্যয়ের সমষ্টি, সকল পরোক্ষ ব্যয়ের সমষ্টিকে বলা হয়, সকল পরোক্ষ ব্যয়ের সমষ্টিকে বলা হয় কি বলা হয়? যেটা আমাদের প্রশ্নের সঠিক উত্তর কি জানো? সেটা কারখানা উপরিব্যয়। নোট করে রাখেন প্রয়োজন বোধে। সকল পরোক্ষ ব্যয়ের সমষ্টিকে বলা হয় হচ্ছে কি? কারখানার উপরিব্যয়। তাহলে স্যার সকল প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টিকে কি বলা হবে? এটাও যদি আমরা শেখার চেষ্টা করি। সকল প্রত্যক্ষ ব্যয় অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ ব্যয়, এই খেয়াল করেন সকল প্রত্যক্ষ ব্যয়কে যোগ করে আপনি যে রেজাল্টটা পান সেটা কি? মুখ্য ব্যয়। তাহলে সকল প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টিকে বলা হবে হচ্ছে মুখ্য ব্যয়, আর সকল পরোক্ষ ব্যয়ের সমষ্টিকে বলা হবে হচ্ছে স্যার কারখানার উপরিব্যয়। আশা করি ক্লিয়ার। আসেন পরবর্তী প্রশ্নে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 2 এবং 3 সমাধান করব এবং এখানে একটা অঙ্ক দেওয়া আছে। আসেন অঙ্ক করার আগে একবার একটু বিসমিল্লাহ পড়ে নেন। চাইলে 2-1 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারেন, তবে রাগ করবেন না কেউ ক্লাসের মধ্যে, কারণ অঙ্ক করতে একটু সময় লাগবে। ক্যালকুলেটরটা খুঁজে দেখেন আপনার হাতের কাছে আছে কিনা, যখন আমি ক্যালকুলেশন করতে বলবো যাতে আপনি করে ফেলতে পারেন। দেখেন কোশ্চেনে বলা আছে একটা দ্রব্য উৎপাদনে আমাদের কাঁচামালের ব্যয় হচ্ছে 12,000 টাকা, শ্রমের ব্যয় মানে মজুরি হচ্ছে 8,000 টাকা। তাহলে আমরা এখানে আস্তে আস্তে হিসাব করা শুরু করি। কাঁচামালের ব্যয় হচ্ছে 12,000 আর আমাদের শ্রমের ব্যয় হচ্ছে কত? 8,000 টাকা। তাহলে এই দুইটা উপাদানকে যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব হচ্ছে আমরা মুখ্য ব্যয়। খেয়াল করেন মুখ্য ব্যয়ের পরিমাণ আসে কত? 20,000 টাকা। তারপর কি বলা আছে? এই যে কারখানার উপরিব্যয়, এইটা হবে মুখ্য ব্যয়, যা মাত্র বের করলাম আমরা। এই যে মুখ্য ব্যয়ের পরিমাণ 20,000 টাকা, কারখানা উপরিব্যয় হবে মুখ্য ব্যয়ের 30%। তাহলে মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করে দিব কাকে? কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় এর পরিমাণটা আসে নির্ণয় করি। সবার হাতে আশা করি ক্যালকুলেটর আছে। এটার পরিমাণ হবে মুখ্য ব্যয় 20,000 টাকা এর 30%। 20,000 টাকার 30%। ভাই ক্যালকুলেটর হাতে নিয়ে ক্যালকুলেশনটা করে ফেলেন। 20,000 এর 30% কত হলো? 6,000 টাকা। তাহলে কারখানা উপরিব্যয়ের পরিমাণ 6,000। তাহলে মুখ্য ব্যয় 20,000, কারখানা উপরিব্যয় 6,000। এই দুইটাকে যদি আপনি যোগ করেন তাহলে আপনি পেয়ে যাবেন কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় যার পরিমাণ হচ্ছে 26,000 টাকা। প্রশ্নে আর কি বলা আছে? প্রশাসনিক উপরিব্যয় এইটা হবে কারখানা ব্যয়ের কত? 20%। আচ্ছা, আমরা এখানে আরেকটু এই জিনিসটাও বের করে রাখি, আমাদের প্রশাসনিক ব্যয়ের পরিমাণটা। তাহলে তারপরে গিয়ে অঙ্ক দেখব কি চাইছে, তারপরে গিয়ে উত্তর মেলাবো। প্রশাসনিক ব্যয় কিসের পরিমাণ? এটা কারখানা ব্যয়ের উপর 20%। এই যাতে মাত্র বের করলেন কারখানা ব্যয় 26,000, এই 26,000 টাকার উপরে হবে হচ্ছে 20%। 26,000 টাকা এর 20%। 26,000 টাকার 20% করলে প্রশাসনিক ব্যয় আসবে। 26,000 টাকার 20%-এ টাকার পরিমাণটা হবে 5,200। প্রশাসনিক ব্যয়ের পরিমাণ 5,200। আপনি কারখানা ব্যয়ের সাথে প্রশাসনিক ব্যয়কে যোগ করলে পেয়ে যাবেন হচ্ছে মোট ব্যয়ের পরিমাণ। মোট ব্যয়ের পরিমাণ আসবে 31,200। আমরা এখন পর্যন্ত কোশ্চেনই খেয়াল করি নাই কি জানতে চাইছে আমাদের কাছে, বাট পুরো অঙ্ক আমাদের করা শেষ। এবার যেখান থেকে প্রশ্ন করুক সেখান থেকে আপনি উত্তর দিতে পারবেন। দেখেন প্রশ্নে কোশ্চেন নাম্বার 2,
বের করতে বলা আছে। কিসের পরিমাণ নির্ণয় করব? যে কারখানা উপরিব্যয়ের পরিমাণটা কত টাকা। স্যার কারখানা উপরিব্যয়, এই যে আমাদের উত্তর বের করা আছে, কারখানা উপরিব্যয়ের পরিমাণ 6,000 টাকা। ক নাম্বার অপশন কারা কারা উত্তর দেখাইতে পারছেন? কাদের কাদের উত্তর আসছে? দুইয়ের উত্তর হচ্ছে ক নাম্বার, 6,000 টাকা কারখানা উপরিব্যয়। তারপরে 3 নাম্বার প্রশ্নে বের করতে বলছে প্রশাসনিক উপরিব্যয়ের পরিমাণ কত। এটা তো আরো সহজ প্রশ্নই। দেখেন এই যে প্রশাসনিক ব্যয় আপনি মাত্র করছেন 5,200 টাকা, 26,000 টাকার 20%, 5,200। তাহলে প্রশাসনিক উপরিব্যয়ের পরিমাণ 5,200। তাহলে 2-এর অ্যান্সারও ক, 3-এর অ্যান্সারও ক। দেখেন স্যার অঙ্কটা বুঝতে পারছেন কিনা? তাহলে কারখানা উপরিব্যয়ের পরিমাণও আমরা বের করছি, আমরা প্রশাসনিক উপরিব্যয়ের পরিমাণও বের করছি। প্রশ্নে মোট ব্যয় বের করতে বললে তার উত্তর আমরা জানি কত, 31,200। তাহলে এই রকমের প্রশ্ন দেখে আপনি পুরো অঙ্কটাই করে ফেলেন, দেন যেটা জানতে চাই সেটা আপনি ইজিলি অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। দেখেন স্যার প্রশ্ন বুঝতে পারছি কিনা আমরা? প্রথমে কাঁচামাল আর হচ্ছে মজুরি যোগ করে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের কত পার্সেন্ট? 30% করলে কারখানা উপরিব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে কারখানা ব্যয়ের পরিমাণ। আর কারখানা ব্যয় 26,000 টাকা, এর 20% করলে আপনি কি পাচ্ছেন? প্রশাসনিক উপরিব্যয়, অর্থাৎ 5,200। সবাই কি কমেন্টে উত্তর লিখতে পারছি? আর এই যে কোশ্চেনটা আমি সলভ করলাম, সম্ভব হলে যদি আপনি খাতায় লিখে থাকেন আমার সাথে সাথে খুব ভালো, যদি না লিখে থাকেন আফসোস করার কিছু নাই, এটা পিডিএফ এর মধ্যে দেওয়া থাকবে, তখন আরেকবার খাতার মধ্যে করে নেবেন। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 4। এই দেখেন স্যার উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট, কারণ আসবেই পরীক্ষাতে গ্যারান্টি। যদি বিশ্বাস না হয় এটা রেকর্ড করে রাখেন, এইচএসসির পরীক্ষা যেদিন হবে সেকেন্ড পেপার মিলায় দেখেন, উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য যদি না আসে পরীক্ষাতে তাহলে দোষ আপনার। পরীক্ষা তো আপনি দিচ্ছেন, দোষ আমার না। উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য, উৎপাদন ব্যয় হিসাবের প্রধান উদ্দেশ্য যদি বলা হয়, একটু শিখে রাখি আমরা, উৎপাদন ব্যয় হিসাবের প্রধান উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য যদি বলা হয় স্যার, তাহলে অ্যান্সারটা হচ্ছে ব্যয় নির্ধারণ বা ব্যয় নির্ণয়, যেটাই বলেন না কেন, ব্যয় নির্ধারণ করা বা ব্যয় নির্ণয়, ব্যয়ের পরিমাণ খুঁজে বের করা, এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। তারপরে অন্য আরেকটা গুরুত্বপূর্ণ অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই ব্যয়টাকে নিয়ন্ত্রণ করা, ব্যয়ের পরিমাণ নির্ণয় করা, তারপর হচ্ছে ব্যয়কে নিয়ন্ত্রণ করা। একটা কলম আপনি প্রস্তুত করবেন, আপনি উৎপাদন খরচ যত কম আপনি রাখতে পারবেন তত বেশি পরিমাণে আপনার মুনাফা হবে। তাহলে কলম উৎপাদনের আগে আপনার দরকার খুঁজে বের করা, এই কলমটা উৎপাদনে ব্যয় কত হবে, ব্যয় নির্ধারণ করা। ব্যয় খুঁজে বের করার পরবর্তী কাজ হচ্ছে এই ব্যয়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে কিছুটা কমানো যায়। কারণ আপনি যখন কিনবেন, কেনার সময় যদি আপনি জিততে না পারেন তাহলে বিক্রি করার সময় তো আপনি জিততে পারবেন না। অর্থাৎ আপনার উৎপাদন খরচ যত আপনি কমাতে পারবেন ততই আপনার লাভ বা মুনাফার পরিমাণটা বেশি হবে। আর এই মুনাফা বেশি করাটাই তো আমাদের ব্যবসায়ের উদ্দেশ্য, ঠিক কিনা? বুঝতে পারছি? তাহলে উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য এখানে দুইটা, ব্যয় নির্ণয় করা আর হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। সঠিক উত্তর হবে হচ্ছে ক নাম্বার অপশনে। আর এই যে ব্যয় লিপিবদ্ধকরণ, স্যার ব্যয় লিপিবদ্ধকরণ এটা তো হচ্ছে জাবেদার কাজ, এটা হচ্ছে ক্লাস 9-10-এ যারা পড়ে ছোট বাচ্চা কাচ্চা তারা জাবেদা দিবে, বাট জাবেদা করা এটা উৎপাদন ব্যয় হিসাবের মধ্যে আসবে না। তাহলে শিখে রাখেন, উৎপাদন ব্যয় হিসাবের প্রধান উদ্দেশ্য বললে ব্যয় নির্ধারণ বা ব্যয় নির্ণয়। ব্যয় নির্ধারণ অপশনে যদি না দেওয়া থাকে, ব্যয় নিয়ন্ত্রণকেও উদ্দেশ্য হিসেবে বলা যেতে পারে। সো এই দুইটার মধ্যে আপনার উত্তর আসবে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নিয়ে। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন এবার আমরা সলভ করতে যাচ্ছি ময়মনসিংহ বোর্ড 2025। দেখেন অলরেডি আমাদের ঢাকা বোর্ডের প্রশ্ন কিন্তু করা হয়ে গেছে। গত বছর ঢাকা বোর্ডে যে কয়টা প্রশ্ন আসছে আমরা ব্যাখ্যা সহকারে শিখে ফেলছি। এরকম ভাবেই যদি আপনারা প্রত্যেকটা বোর্ড কোশ্চেন সলভ করতে পারেন, বেশি না বিগত 5 বছরের আপনি বোর্ড কোশ্চেন সলভ করেন, শর্ট সিলেবাসের যে টপিকগুলো এগুলো আপনি 2021 থেকে 2025 পর্যন্ত 5 বছরের কোশ্চেন ভালো মতো পড়ে যান, দেখবেন আপনার ডেফিনেটলি এই চ্যাপ্টারের প্রশ্নগুলো সব কমন পড়বে। আর শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো, অব্যবসায়ী প্রতিষ্ঠান, নগদ প্রবাহ বিবরণী, ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, এগুলো খোঁজার জন্য আপনাকে 2019 সালের আগের বছরগুলোতে যেতে হবে।
বাট সেগুলো খুঁজে পাওয়াটা দুষ্কর। টেনশন নেওয়ার কারণ নাই, আমাদের ওয়ার্কশপের ক্লাসের মধ্যে ওই চ্যাপ্টারগুলো বা ওই অধ্যায়ের যে এমসিকিউগুলো যেগুলো আগে আসছিল বোর্ড পরীক্ষাতে সেগুলোও কিন্তু আমরা পড়াবো আপনাদেরকে। অলরেডি আমাদের প্রথম ক্লাসে ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রশ্ন পড়ানো হয়ে গেছে, নগদ প্রবাহ বিবরণীর ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ার জন্য দেওয়া আছে আপনাদের। সো যারা যারা আগের ক্লাসটা করছেন তারা আশা করি ওই প্রশ্নগুলো একদিনে পড়ে ফেলছেন, আর যারা যারা ক্লাস করেন নাই তাদের জন্য এক বালতি সমবেদনা, কারণ আপনার বন্ধু বান্ধব লেখাপড়া করে সামনে এগিয়ে যাচ্ছে আর আপনি এখনো যেখানে ছিলেন পড়ার টেবিলে মাথায় হাত দিয়ে গালে হাত দিয়ে বসে আছেন। গাল থেকে হাত ছড়ান, নাহলে বিয়ে সাথে কিন্তু আপনার হবে না। আসেন ময়মনসিংহ বোর্ডের কোশ্চেন সমাধান করি। কোশ্চেন নাম্বার 5 বলা আছে উৎপাদন ব্যয় বিবরণীতে কোনটা অন্তর্ভুক্ত হবে না। উৎপাদন ব্যয়ের যে বিবরণী সেই জায়গাতে কোন দফাটা অন্তর্ভুক্ত হবে না। আসেন দেখি উত্তর বের করার চেষ্টা করি। উৎপাদন ব্যয় বিবরণীতে যেই দফাটা অন্তর্ভুক্ত হবে না সেটা হচ্ছে ঋণের সুদ, কারণ ঋণের সুদ এটাকে দেখাতে হবে বিশদ আয় বিবরণীতে। ঋণের সুদ এই দফাটাকে দেখাবো আমরা বিশদ আয় বিবরণীতে, অন্যান্য দফাগুলো সব উৎপাদন ব্যয় বিবরণীতে যাবে। আসেন পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6 নিচের কোনটি প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচের পরিমাণ, প্রত্যক্ষ খরচ হচ্ছে কোনটা, এই যে উৎপাদন মজুরি। উৎপাদন মজুরি মানে হচ্ছে এখানে প্রত্যক্ষ শ্রমকে বোঝানো হচ্ছে। উৎপাদনের জন্য শ্রমিকদেরকে যে মজুরিটা দিতে হয় সেটা হচ্ছে উৎপাদনের মজুরি, প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে ঘ নাম্বার অপশন। পরবর্তী প্রশ্ন খেয়াল করেন, কোশ্চেন নাম্বার 7 এইটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, রূপান্তর ব্যয় নির্ণয়ের সূত্র। তবে এই কোশ্চেনটা যতটা না আপনাদের বোর্ড ফাইনালের জন্য ইম্পর্টেন্ট তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য। এইচএসসি 26 ব্যাচের যারা আছেন, পরীক্ষা তো সামনে জুলাই মাসে পরীক্ষা শুরু, আগস্টে শেষ। তারপরে কি করবেন, বিশ্ববিদ্যালয়ে যদি লেখাপড়া করতে হয় এই টাইপের প্রশ্নগুলো একটু মনে রাখেন। এইচএসসিতেই আপনারা অলমোস্ট পড়ে ফেলতেছেন, বাট এই কিছু টপিক অ্যাডমিশন টেস্টে আরও ডিপলি আপনাদেরকে শিখতে হবে। রূপান্তর ব্যয়, রূপান্তর ব্যয় মানে হচ্ছে কাঁচামাল থেকে র ম্যাটেরিয়াল বা কাঁচামাল, যেটা কাঁচামাল থেকে আমরা কি করি, কাঁচামাল থেকে আমরা পণ্য দ্রব্য প্রস্তুত করি বা পণ্য উৎপাদন করি। তাহলে এই কাঁচামাল থেকে পণ্য উৎপাদন করতে যেই খরচটা মাঝখানে হচ্ছে সেটাই হচ্ছে আপনার কনভার্সন কস্ট বা রূপান্তর ব্যয়। অর্থাৎ কাঁচামালকে উৎপাদিত পণ্যে রূপান্তর করতে কাঁচামাল ব্যতীত, কাঁচামাল বাদে অন্যান্য যে খরচ তার সমষ্টিকে বলে রূপান্তর ব্যয়। মনে রাখবেন, রূপান্তর ব্যয়ের মধ্যে কাঁচামাল জীবনেও আসবে না, কাঁচামাল আসবে না, কাঁচামালের কোনো পরিবহন দেওয়া থাকলে ক্রয় পরিবহন সেটাও কিন্তু আসবে না। তাহলে কাঁচামাল এই বিষয়টা আসবে না, কাঁচামাল বাদে অন্যান্য বিষয় অর্থাৎ প্রত্যক্ষ শ্রম বা মজুরি, কারখানা উপরি ব্যয় আর হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে এইটা, প্রত্যক্ষ মজুরি আর হচ্ছে এই কারখানা উপরি খরচ। কারখানা উপরি খরচ অথবা প্রশ্নের উৎপাদন উপরি ব্যয় এই নামটাও দেওয়া থাকতে পারে, উৎপাদন উপরি ব্যয়, কারখানার উপরি ব্যয় বা উৎপাদন উপরি ব্যয়। তাহলে প্রত্যক্ষ মজুরি এবং হচ্ছে কারখানার উপরি ব্যয় এই দুটাকে যোগ করলে কি পাবেন, রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয় মানে কি, কাঁচামালকে পণ্য দ্রব্যে রূপান্তর করতে কাঁচামাল বাদে যে খরচগুলো হয় তার সমষ্টিকে বলে হচ্ছে রূপান্তর খরচ বা রূপান্তর ব্যয়, ইংরেজিতে বলে হচ্ছে কনভার্সন কস্ট। পরবর্তী প্রশ্নে আসেন, রাজশাহী বোর্ডের প্রশ্নে চলে যাই আমরা। ময়মনসিংহ বোর্ডে খুব বেশি না, মাত্র 3টা কোশ্চেন আসছিল, সহজ প্রশ্ন। একজন জিজ্ঞাসা করছেন কি যেন নাম তার, আজরা সুলতানা, তার প্রশ্ন হচ্ছে এইটা কি অর্থনীতি ক্লাস। আচ্ছা, এইটা অর্থনীতি ক্লাস কিনা সেটা আমি বলতে পারছি না, তবে এখানে ক্যাপশনে একটা সাবজেক্টের নাম দেওয়া আছে, তাকে বলবো এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করার জন্য। আর যারা যারা আপনারা ক্লাস করতেছেন স্টুডেন্টরা, তারা তাকে একটু কমেন্টে করে একটু মেনশন দিয়ে তাকে জানান এটা কোন সাবজেক্টের ক্লাস চলতেছে, ঠিক আছে। আসেন পরবর্তী প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 8 দেখব কোনটি বিক্রয় উপরি খরচের অন্তর্ভুক্ত। বিক্রয় উপরি খরচ, বিক্রয় উপরি খরচ, পণ্য উৎপাদন করার পরে এই পণ্যটা তো আপনাকে মার্কেটিং করতে হবে, বিক্রয় করতে হবে। তাহলে বিক্রয় করতে গেলে কি কি খরচ লাগবে,
বিক্রয় করতে গেলে আপনার পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, অর্থাৎ বিজ্ঞাপন খরচ লাগবে। বিজ্ঞাপন দিলে মানুষজন জানবে আপনি ভালো ভালো কলম বানাচ্ছেন, লোকজন আপনার কাছে পণ্য কিনতে আসবে। তো পণ্য যখন কিনতে আসবে তখন এক জায়গাতে মাল পৌঁছাই দিতে চাইলে আপনার তো বিক্রয়ের উপরে পরিবহন দেওয়া লাগতে পারে। বিক্রয় পরিবহন, এটা বিক্রয়ের জন্য প্রয়োজন। বিক্রয় পরিবহন বা বহি পরিবহন, এইটা আরেকটা বিক্রয় উপরি খরচ। তারপরে আপনি বিক্রয় করার জন্য তো বিক্রয় কর্মী নিয়োগ দিবেন, সেলসম্যান। ওই বিক্রয় কর্মীকে কি দিতে হবে? বেতন দিতে হবে। অথবা বিক্রয় কর্মী যদি পার্সেন্টেজ হিসেবে কাজ করে, যে 100টা কলম বেচলে 5 টাকা পাবেন, না কম হয়ে যায়, 100টা কলম বেচলে 200 টাকা পাবেন, প্রত্যেক কলমে 2 টাকা করে কমিশন। তাইলে এই বিক্রয় কর্মীর কমিশন, বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় পরিবহন, বিজ্ঞাপন খরচ, এ সকল ব্যয়কে বলা হয় স্যার বিক্রয় উপরিব্যয়, যেগুলো পণ্যের বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট বা জড়িত। আসেন পরবর্তী প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 9। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রথম ও প্রধান উদ্দেশ্য। প্রধান উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য যখন বলবে বা যখন প্রশ্নে মূল উদ্দেশ্য জিজ্ঞাসা করা হবে, মেইন অবজেক্টিভ, মূল কাজটা কি? মূল কাজটা কি স্যার? ব্যয় নির্ধারণ। ব্যয় নির্ধারণ অথবা প্রশ্নে ব্যয় নির্ণয়, এইটা দেওয়া থাকতে পারে। যেটা দেওয়া থাকবে ওইটাই পরীক্ষার হলে দাগায় দিয়ে আসতে হবে, এর বাইরে যাওয়াই যাবে না। তাহলে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ব্যয় নির্ধারণ। পরবর্তী প্রশ্নে যাই। এবার দেখবো আমরা দিনাজপুর বোর্ডের প্রশ্ন 2025 সালে। বাংলাদেশের যতগুলা বোর্ড পরীক্ষা হয় তার মধ্যে ওয়ান অফ দ্য কঠিন প্রশ্ন যারা করতে সিদ্ধহস্ত, তার মধ্যে এই দিনাজপুর বোর্ড অন্যতম। দিনাজপুর বোর্ডের কোশ্চেন সলভ করতে গেলে দেখবেন যে প্রশ্নের মধ্যে একটু প্যাচের পরিমাণ বেশি। আসেন বিসমিল্লাহ বলে শুরু করি। দেখেন কোশ্চেন নাম্বার 10-এ বলা আছে একটা পণ্যের কাঁচামালের ব্যয় দেওয়া আছে 40,000 টাকা, প্রত্যক্ষ মজুরি হচ্ছে 32,000 টাকা, তারপরে বিক্রয়ের উপরি ব্যয় তার পরিমাণ হচ্ছে 12,000 টাকা, আর বলা আছে প্রশ্নে রূপান্তর ব্যয় কত? 80,000 টাকা। অনেকগুলো তথ্য দেওয়া। প্রশ্নে জানতে চাইছে কি? জানতে চাইছে হচ্ছে পণ্যটার উৎপাদন উপরি ব্যয় কত। পণ্যের উৎপাদন উপরি ব্যয় কত? ভাই মাথা চুলকাইতে মনে চাচ্ছে। মনে যাচ্ছে যেই টিচার এই প্রশ্ন করছে তাকে যায় বলা উচিত, স্যার আসসালামু আলাইকুম, একটু সহজ করা যাইতো না প্রশ্নটা? এই কোশ্চেনটার মধ্যে একটু প্যাচ আছে, প্যাচটা কোথায় আসেন খুলে ফেলি। প্যাচ খুলতে হলে, উৎপাদন উপরি ব্যয় বের করতে হলে আপনাকে মাথায় রাখতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে এই যে স্যার রূপান্তর ব্যয়। দেখছেন কি নাম? রূপান্তর ব্যয়। তো রূপান্তর ব্যয় কোন দুইটা উপাদানের সমষ্টি? রূপান্তর ব্যয় হচ্ছে আমরা শিখে আসছি যে প্রত্যক্ষ মজুরি আর হচ্ছে কি, আর হচ্ছে কারখানার উপরি ব্যয় বা উৎপাদন উপরি ব্যয়, যেটা প্রশ্নে দেওয়া থাকবে। উৎপাদন বা কারখানা উপরি ব্যয়, এই দুইটা উপাদানের সমষ্টিকেই বলে হচ্ছে রূপান্তর ব্যয়। তাহলে রূপান্তর ব্যয়ে প্রত্যক্ষ মজুরি আর হচ্ছে উৎপাদন বা কারখানার উপরি ব্যয়, এই দুইটা যোগ করলে রূপান্তর ব্যয় আসে। তো প্রশ্নে প্রত্যক্ষ মজুরির মান দেওয়া আছে কত? 32,000 টাকা। লিখে ফেললাম 32,000 টাকা। তাহলে এবার প্রশ্ন স্যার এই উৎপাদন উপরি ব্যয় কত? এবার দেখেন কিছুটা সহজ মনে হচ্ছে আশা করি। তার মানে রূপান্তর ব্যয় থেকে মজুরিকে যদি আপনি বিয়োগ করে দেন, 80,000 টাকা থেকে যদি 32,000 টাকা স্যার বাদ দেই, 80,000 টাকা থেকে 32,000 টাকা বাদ দিলে কত পাই? 48,000 টাকা। আর এই 48,000 টাকাই হচ্ছে উৎপাদন উপরি ব্যয় বা কারখানা উপরি ব্যয়। আশা করি ক্লিয়ার। তার মানে রূপান্তর ব্যয়ের কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে, সূত্র যদি আপনার মাথার মধ্যে সেট হয়ে থাকে, এবার স্যার প্রশ্ন যেভাবেই করুক উত্তর মিলাইতে পারবেন। উত্তর হচ্ছে খ নাম্বার অপশনে দেওয়া 48,000 টাকা। স্যার আমরা কি বুঝতে পারছি প্রশ্নটা ক্লিয়ার সবার কাছে? এই টাইপের প্রশ্ন আসলে ভয় পাওয়া যাবে না, সাহস করে উত্তর দাগানোর চেষ্টা করতে হবে। আসেন পরবর্তী প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 11, কোনটি মুখ্য ব্যয়ের উপাদান? একদম বেসিক কনসেপ্ট থেকে আসা প্রশ্ন। মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের মধ্যে কি কি উপাদান? প্রত্যক্ষ শ্রম। আর যদি আমাদের প্রত্যক্ষ কাঁচামাল থাকতো সেটা উত্তর হতো। এই জায়গাতে বলা আছে পরোক্ষ কাঁচামাল, এই জন্য এটা উত্তর না। প্রত্যক্ষ কাঁচামাল উত্তর, আর হচ্ছে প্রত্যক্ষ শ্রম উত্তর। আসেন পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্ন হচ্ছে কুমিল্লা বোর্ডের প্রশ্ন 2025 সালের। 2025-এর কুমিল্লা বোর্ডের প্রশ্ন বেশ কঠিন ছিল। বেশ কঠিন ছিল কারণ কুমিল্লা বোর্ড গত বছর 2025 সালের যখন পরীক্ষা হয় তখন মাঝখানে ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হওয়ার পরে
একটু ছোট আকারে বন্যা হয়েছিল সিলেট অঞ্চলে, কুমিল্লার দিকে। তো ওই কুমিল্লা অঞ্চলের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার পরীক্ষাটা একটু পিছায়ে গেছিল। পিছানোর পরে যখন এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে, কুমিল্লা বোর্ডের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের সৃজনশীল যেটা সিকিউ বেশ সহজ ছিল, মোটামুটি 70-এর মধ্যে 60-65 অনেক স্টুডেন্ট পাইছে। ধরাটা খাইছে হচ্ছে এমসিকিউতে এসে, কারণ কুমিল্লা বোর্ডের গত বছরে যে এমসিকিউ ভাই, এই কুমিল্লা বোর্ডের এমসিকিউ 30টা কোশ্চেনের মধ্যে যদি আপনি 15 থেকে 18টা কোশ্চেন সলভ করতে পারেন টাইমের মধ্যে, তার মানে ভাই আপনি লিজেন্ড। এই টাইপের কঠিন প্রশ্ন গত বছর কুমিল্লা বোর্ড করছে, এবং কুমিল্লা বোর্ডের এই কঠিন এমসিকিউর কারণে অনেকের অ্যাকাউন্টিংয়ে A+ মিস হয়ে গেছিল। আসেন সেই কুমিল্লা বোর্ডের প্রশ্ন আমরা সমাধান করতে চলছি। 12 নাম্বার প্রশ্ন দিয়ে শুরু। একটা উৎপাদন প্রতিষ্ঠানের কাঁচামাল ক্রয় হচ্ছে কত? 30,000 টাকা। তার প্রত্যক্ষ মজুরির পরিমাণ 7,000 টাকা। প্রতিষ্ঠানে কারখানা ভাড়া, এটা কারখানা উপরি ব্যয়ের মধ্যে আসবে 4,000 টাকা। প্রশ্নে মুখ্য ব্যয়ের পরিমাণ সরাসরি দিয়ে দিছে, তাহলে তোরা তো ঝামেলার মধ্যে যাওয়া লাগে না, কাঁচামাল মজুরি দরকার নাই। 53,000 টাকা মুখ্য ব্যয় দেওয়া আছে। তারপরে পরোক্ষ মজুরির পরিমাণ দেওয়া আছে 3,000 টাকা। অফিস কর্মচারীদের বেতন দেওয়া আছে 6,000। প্রশ্নে বের করতে বলা আছে কারখানার উৎপাদন ব্যয়টা কত। কারখানার উৎপাদন ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। আসেন সমাধান করাটা আমার কাছ থেকে একটু বুঝে নেন। প্রশ্নে যেহেতু মুখ্য ব্যয়ের পরিমাণ দেওয়া আছে, আমরা কাঁচামাল বা মজুরি ওই ঝামেলায় যাব না, সরাসরি মুখ্য ব্যয়ের পরিমাণ 53,000 টাকা লিখলাম। মুখ্য ব্যয়ের সাথে আমরা সকলেই জানি, কি জানি আমরা? মুখ্য ব্যয়ের সাথে যদি কারখানা উপরি ব্যয়কে যোগ করা হয়, মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয়ের পরিমাণ যোগ করলে আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার পণ্যের উৎপাদন ব্যয়ের পরিমাণ। উৎপাদন ব্যয়ের পরিমাণ চলে আসবে। আর এই কোশ্চেনে ঝামেলাটা হচ্ছে এই কারখানা উপরি ব্যয়ের উপাদানগুলো খুঁজে বের করা। কারখানা উপরি ব্যয়ের উপাদান এই জায়গাতে আছে হচ্ছে মাত্র 2টা। কোন 2টা উপাদান? আসেন খুঁজে বের করি। কারখানা উপরি ব্যয় কোনটা কোনটা? কারখানা উপরি ব্যয় যে উপাদানটা, 1 নাম্বার হচ্ছে এই যে প্রশ্নে দেওয়া আছে কারখানার ভাড়া। কারখানার ভাড়া এটা কারখানার সংক্রান্ত ব্যয়, তাহলে কারখানার যত রকমের ব্যয় আসবে সেগুলো সব কারখানা উপরি ব্যয় আসবে। তাহলে কারখানার ভাড়ার খরচ কত? 4,000 টাকা কারখানার ভাড়া। সাথে এই যে পরোক্ষ মজুরি দেওয়া আছে, পরোক্ষ মজুরি আমরা ক্লাসের প্রথম প্রশ্নে বলছিলাম স্যার সকল পরোক্ষ উপাদানের সমষ্টিকেই কি বলে? কারখানা উপরি ব্যয়। তাহলে যতগুলো পরোক্ষ উপাদান থাকবে, পরোক্ষ মজুরি দেওয়া আছে, এই পরোক্ষ মজুরির পরিমাণ 3,000, এইটাও আসবে কারখানা উপরি ব্যয়। তাহলে কারখানা উপরি ব্যয়ে কারখানার ভাড়া আসবে আর পরোক্ষ মজুরি আসবে। 4,000 3,000 যোগফল কত? 7,000। আর 53 আর 7 যোগ করলে কত হয়? 60,000 টাকা। তাহলে এই প্রশ্নের মধ্যে বিষয় হচ্ছে কারখানা উপরি ব্যয় কিভাবে আসে, এইটা আপনাকে ভালো মতো বুঝতে হবে। সকল পরোক্ষ ব্যয়ের সমষ্টিকে কি বলা হয়? কারখানা উপরি ব্যয়। কারখানাতে যে সকল খরচ হয়, কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ খরচ, যন্ত্রপাতির অপচয়। স্যার যন্ত্রপাতি কোথায় ব্যবহার করেন? যন্ত্রপাতিকে অফিসে ব্যবহার করি না, যন্ত্রপাতি ব্যবহার করি কারখানায়। তাহলে যন্ত্রপাতির অপচয়, এ সকল উপাদানগুলো কারখানা উপরি ব্যয়ের মধ্যে আসবে। কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ খরচ, যন্ত্রপাতির অপচয়, এই নামগুলো মনে রাখবেন। ওকে আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 13। মাশাআল্লাহ, আরো একটা জটিল টাইপের প্রশ্ন দেওয়া এখানে। আসেন এর সমাধান করি। অনেকক্ষণ পরে আমাকে একজন সালাম দিচ্ছেন, আব্দুল আহাদ। জি স্যার, ওয়ালাইকুম সালাম। পড়ালেখি কি করতেছেন? কমেন্টে একটু উত্তরগুলো লিখি সবাই, যারা যারা উত্তর লিখতেছেন বুঝে বুঝে লিখবেন। এবং যখনই আমি কোনো কোশ্চেন সলভ করে দিচ্ছি সাথে সাথে একটু খাতার মধ্যে নোট করে ফেলবেন, তাহলে পড়াটা এখনই হয়ে যাবে আপনার। প্রশ্নে বলা আছে 40 একক, খেয়াল করবেন, 40 একক পণ্যের উৎপাদন ব্যয় কত? 800 টাকা। তাহলে 40টা পণ্যের উৎপাদন ব্যয় হচ্ছে আপনার 800। তাহলে আমরা যদি এখানে খুঁজে বের করতে চাই যে একক প্রতি উৎপাদন ব্যয়, একক প্রতি উৎপাদন ব্যয় অর্থাৎ একটা পণ্য তৈরি করতে আমার ব্যয় হচ্ছে কত টাকা, একক প্রতি উৎপাদন ব্যয়। আমার মোট উৎপাদন ব্যয়ের পরিমাণ প্রশ্নে দেওয়া আছে 800 টাকা। আর আমার এই 800 টাকা হচ্ছে কত একক পণ্যের? 40 একক পণ্যের।
তাহলে 800 টাকাকে 40 একক দ্বারা ভাগ, তাহলে আপনি পেয়ে যাবেন একক প্রতি উৎপাদন ব্যয়। 800কে 40 দিয়ে ভাগ দেন, 800কে 40 দিয়ে ভাগ দিলে টাকা আসবে কত? 20 টাকা। 20 টাকা, তাইলে পার ইউনিট প্রোডাকশন কস্ট, অর্থাৎ প্রতিটা পণ্যের উৎপাদন ব্যয় কত? 20 টাকা করে হচ্ছে। প্রশ্নে আরো বলা আছে কোম্পানি বিক্রয় মূল্যের উপর তারা 20% করে মুনাফা করে। বিক্রয় মূল্যের উপর তারা মুনাফা করে কত পার্সেন্ট? 20%। তাহলে বিক্রয় মূল্যের উপর যদি মুনাফা করে, তাহলে আমরা ধরে নিব এই রকম যে বিক্রয় মূল্যের উপর মুনাফা, তাহলে বিক্রয় মূল্যের পরিমাণ হচ্ছে পার্সেন্টেজের হিসাব করলে 100 টাকা। বিক্রয় মূল্যকে ধরলাম 100, তাহলে আমাদের মুনাফা করে কত টাকা? মুনাফা করে কত? প্রশ্নে বলা আছে এই যে 20%, তাহলে মুনাফার পরিমাণ হচ্ছে 20%, মানে হচ্ছে 20 টাকা। মুনাফার পরিমাণ 20%, তো মুনাফা 20 টাকা। এবার বিক্রয় মূল্য থেকে যদি আমরা মুনাফার পরিমাণকে বিয়োগ করে দেই স্যার, তাহলেই আমাদের যেটা আসবে সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। এটাকে আমরা বলবো উৎপাদন ব্যয়। 100 থেকে 20 বিয়োগ করলে কত আসে? 80 টাকা। তাহলে এই জায়গাতে আমরা অঙ্কে যে তথ্য দেওয়া ছিল সেখান থেকে একটা সূত্র, শর্টকাট নিয়ম খুঁজে বের করে ফেলছি। বিক্রয় মূল্যের উপর মুনাফা, তাহলে বিক্রয় মূল্য 100। যদি স্যার উৎপাদন ব্যয়ের উপর মুনাফা থাকতো, তাহলে উৎপাদন ব্যয়কে আমরা 100 ধরতাম। যেই মূল্যের উপর মুনাফা দেওয়া থাকবে সেই মূল্যকে 100 ধরবেন। তবে মাথায় রাখতে হবে বিক্রয় মূল্য থেকে মুনাফাকে বিয়োগ করবেন, কিন্তু উৎপাদন ব্যয়ের সাথে বা মোট ব্যয়ের সাথে মুনাফাকে যোগ করা হবে। যদি এতটুকু বুঝে থাকেন, প্রশ্নের মধ্যে টাকা দেওয়া আছে কিসের? টাকা দেওয়া আছে এই যে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়, তাহলে আমরা বের করছি উৎপাদন ব্যয় কত টাকা? 20 টাকা। উৎপাদন ব্যয় কত? উৎপাদন ব্যয় হচ্ছে 20 টাকা। উৎপাদন ব্যয়ের মান কত আসছে আমাদের? উৎপাদন ব্যয়ের মান হচ্ছে 80। তাহলে আমরা বলতেই পারি প্রশ্ন মতে এই 80 সমান কত? 80 সমান হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া থাকা 20 টাকা এর সমান। প্রশ্নে নির্ণয় করতে বলা আছে প্রতি একক পণ্যের বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য স্যার, বিক্রয় মূল্যের মান কত? বিক্রয় মূল্যের মান হচ্ছে 100। এখানে যে কাজটা করব, যার মান দেওয়া থাকবে, যার টাকা দেওয়া থাকবে তার মান দিয়ে আমরা ভাগ করে দিব। যেটা টাকা দেওয়া আছে, টাকা হচ্ছে কি 20 টাকা, এই 20 টাকা মানে কত? সেটা মানে হচ্ছে 80। তাহলে ক্যালকুলেশনটা এরকম 20 ডিভাইডেড বাই হচ্ছে 80। আর যেটা নির্ণয় করতে হবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের মান হচ্ছে 100, সো আপনি 100 দিয়ে করবেন হচ্ছে গুণ উৎপাদন ব্যয়ের টাকা, উৎপাদন ব্যয়ের মান গুণ হচ্ছে বিক্রয় মূল্যের মান। তাহলে যেটার টাকা দেওয়া থাকবে, যার টাকা দেওয়া থাকবে তার মান দ্বারা ভাগ করতে হবে। 20 টাকা কি? উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয়ের মান কত? 80। 20কে 80 দিয়ে ভাগ, নির্ণয় করতে হবে বিক্রয় মূল্য, তাই 100 দিয়ে গুণ দিয়ে দিব। ক্যালকুলেশনটা যদি করি কত আসে টাকার পরিমাণ? 20 দিয়ে 80 রে কাটলে হচ্ছে 4, আর 4 দিয়ে 100 রে কাটলে, 4 দিয়ে 100 রে কাটলে হচ্ছে 25। তাহলে উত্তর হবে হচ্ছে 25 টাকা। সঠিক উত্তর হচ্ছে 25 টাকা। পরীক্ষার হলে এই প্রশ্নটা আপনি খুব সহজেই করতে পারবেন যদি এই নিয়মটা আপনি মাথায় রাখেন। পার্সেন্টেজের হিসাব আপনাকে না জানলেও চলবে, যে বিক্রয় মূল্যের উপর মুনাফা যদি 20% হয়, তাহলে স্যার উৎপাদন ব্যয়ের উপর মুনাফা কত? উৎপাদন ব্যয়ের উপর মুনাফার পরিমাণ কত হবে? উৎপাদন ব্যয়ের উপর মুনাফা হবে হচ্ছে 25%। বিক্রয় মূল্য 20%, ক্রয় মূল্য তো সবসময় বেশি হয় বা উৎপাদন ব্যয় বেশি হয়, সেটা কত হয়? 25%। তাহলে আপনি এখানে বের করছেন উৎপাদন ব্যয় কত? 20। 20-এর আপনি করবেন কত পার্সেন্ট? 20-এর করবেন হচ্ছে 25%। 20-এর যদি 25% করেন তাহলে আসবে হচ্ছে 5 টাকা। 5 টাকা হচ্ছে আপনার লাভ। এবার হচ্ছে এই 20 আর হচ্ছে এই 5, এই দুটাকে যদি আপনি যোগ করেন, 20 আর 5 যোগ করলে কত আসে? 25 টাকা। এই নিয়মেও চাইলে আপনি অঙ্ক সলভ করতে পারবেন। আমি না বললেও অনেকে এই নিয়মেই অলরেডি করছেন। তবে এই জায়গাতে ঝামেলাটা যেই জায়গাতে হয়, এই পার্সেন্টেজটা আপনাকে মুখস্থ রাখতে হয়। এখানে যদি স্যার অন্য কোনো পার্সেন্টেজ দিয়ে দেয়, তখন কিন্তু ঝামেলায় পড়ে যায়। এজন্য এই একটা শর্টকাট নিয়ম আমরা ফলো করার চেষ্টা করব। যে মূল্যের উপর মুনাফার হার, সে মূল্যকে 100, আর মুনাফাকে বিক্রয় মূল্য থেকে বাদ দিব, কিন্তু উৎপাদন ব্যয়ের সাথে মুনাফাকে যোগ করব।
যার টাকা দেওয়া থাকবে তার মান দ্বারা ভাগ, যা নির্ণয় করতে হবে তার মান দ্বারা গুণ। আশা করি এই টাইপের প্রশ্ন সামনে যখন সলভ করব আরো দ্রুত আমরা করতে পারবো। আসেন পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নের মধ্যে নির্ণয় করতে বলা হচ্ছে আমাদের যে বিক্রয়ের খরচ আর হচ্ছে প্রশাসনিক খরচ, এর সংমিশ্রণকে কি বলে? এর সংমিশ্রণকে বলে হচ্ছে পরিচালন খরচ। আমরা ক্লাসের শুরুতেই এটা অলরেডি আপনাদেরকে বলে দিছি। তারপরে অতিরিক্ত সময়ের যে মজুরি, এইটা কোন ধরনের ব্যয়? অতিরিক্ত সময়ের মজুরিকে বলা হবে একটা প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ ব্যয়, প্রত্যক্ষ ব্যয়। তারপরে দেখব আমরা চট্টগ্রাম বোর্ডের পরীক্ষায় আসা প্রশ্ন। দেখেন চট্টগ্রাম বোর্ডের পরীক্ষাতে প্রথম প্রশ্ন নাম্বার 16তে বলা আছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের রূপান্তর ব্যয়ের উপাদান। রূপান্তর ব্যয় অলরেডি আমরা পড়ে নিছি। রূপান্তর ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ শ্রম আসবে, তারপরে আসবে কারখানা উপরিব্যয়, কিন্তু কখনোই কাঁচামাল বিবেচনাতে আসবে না। তাহলে 1 এবং 2 হচ্ছে সঠিক উত্তর। ক নাম্বার অপশনে দেওয়া 1 এবং 2 এটা হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। তারপর 17 নাম্বার প্রশ্ন উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য। উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য হচ্ছে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করা, ব্যয়টাকে নির্ণয় করা। লিপিবদ্ধকরণ এটার সঠিক উত্তর না। 1 এবং 2 ক নাম্বার অপশনে দেওয়া আছে। আশা করি প্রশ্নগুলো বুঝতেছি আমরা। ওকে, সামনে যাই। সামনে গিয়ে পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন এইটা একটু ভিন্ন নিয়মের অঙ্ক। এই নিয়মের অঙ্ক এতক্ষণ পর্যন্ত আমরা করি নাই। আসেন এইখানে একটা সূত্রের প্রয়োগ করে আমরা উৎপাদিত পণ্য একক খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারবো। একটু মনোযোগ দিয়ে বোর্ডে খেয়াল করবেন। আমরা একটা সূত্র লিখে দিচ্ছি আপনাদের। বছরের শুরুতে যে পণ্য নিয়ে আমরা ব্যবসায় শুরু করি সেটাকে আমরা বলি হচ্ছে প্রারম্ভিক মজুদ। বছরের শুরুতে যেটা নিয়ে শুরু, প্রারম্ভিক মজুদ। তারপরে সারা বছরে আপনি কি করেন? পণ্য উৎপাদন করেন, তাহলে এর সাথে যোগ হবে হচ্ছে উৎপাদিত একক, যেটা প্রশ্নে বেসিক্যালি বের করতে বলা আছে। প্রারম্ভিক মজুদ আর উৎপাদিত একক যা আপনি উৎপাদন করবেন, সেই দুটার সমষ্টি থেকে আপনি সারা বছর ধরে কি করেন? পণ্য বিক্রয় করেন। তাহলে যখনই আপনি পণ্য বিক্রয় করেন তখন আপনার প্রতিষ্ঠান থেকে পণ্য কমে যায়, তাহলে বিক্রয় এককটাকে আপনি মাইনাস চিন্তা করেন। যতগুলো পণ্য আপনার ছিল আর যতটুকু আপনি বিক্রয় করছেন বিয়োগ করলে বছরের শেষে যেই পণ্যটা আপনার হাতে অবশিষ্ট থাকবে সেইটাকে বলা হবে স্যার সমাপনী মজুদ। স্যার এটা কি আসলে সূত্র বললাম? এটা কমন কনসেপ্ট। আপনি যদি উৎপাদন ব্যয় সম্পর্কে ধারণা রাখেন তাহলে এই সূত্র আপনার মুখস্থ করা দরকার নাই, এটা আপনার মাথায় অটোমেটিক সেট হয়ে আছে। প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদিত একক মাইনাস বিক্রয় সমান কি? সমাপনী। এবার শুধু মান বসাবো, যোগ বিয়োগ করবো, অঙ্ক মিলে যাবে। মনোযোগ দিয়ে একটু বোর্ডে খেয়াল করবেন অঙ্কের সমাধানটা। প্রারম্ভিক মজুদ বলা আছে 500 একক। প্রারম্ভিক মজুদের পরিমাণ লিখলাম 500, সমাপনী মজুদের পরিমাণ হচ্ছে 200, তাহলে সমান চিহ্ন দিয়ে সমাপনী মজুদ লিখলাম 200। তারপরে সারা বছরে বিক্রয়, বিক্রয়ের পরিমাণ 2500, বিক্রয়ের আগে মাইনাস, মাইনাস চিহ্ন দিয়ে 2500 লিখলাম। উৎপাদিত এককের আগে প্লাস চিহ্ন দিয়ে একটা খালি বাক্স এঁকে রাখি। এইটার মান খুঁজে বের করতে হবে, উৎপাদিত এককের পরিমাণ। তাহলে উৎপাদিত এককের পরিমাণ নির্ণয় করার জন্য খেয়াল করে দেখেন অঙ্কের সমাধান কিভাবে হচ্ছে। উৎপাদিত একক, উৎপাদিত এককের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে ওই যে সমাপনী মজুদ কত দেওয়া ছিল? 200, তাহলে সমাপনী মজুদ এর পরিমাণ 200। তারপরে এই যে মাইনাস দেওয়া বিক্রয় একক সমানের ওই পাশে গেলে হবে যোগ, তাহলে সমাপনী মজুদের সাথে আপনি যোগ করবেন বিক্রয় এককের পরিমাণটা, অর্থাৎ 2500কে যোগ দিয়ে দিচ্ছি। আর প্রারম্ভিক যেটা যোগ চিহ্ন হিসেবে ছিল সেটাকে আপনি লিখবেন হচ্ছে মাইনাস চিহ্ন হিসেবে। তাহলে মাইনাস হচ্ছে প্রারম্ভিক মজুদ, মাইনাস প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদের পরিমাণ কত ছিল? 500, তাহলে মাইনাস হচ্ছে 500। তাহলে আমাদের মূল সূত্র হচ্ছে এইটা, প্রারম্ভিক মজুদ যোগ উৎপাদিত একক মাইনাস বিক্রয় সমান হচ্ছে সমাপনী মজুদ। আর যদি আপনি শর্টকাটে মনে রাখতে চান যে স্যার আমি সরাসরি উৎপাদিত একক বের করতে চাই, সেই ক্ষেত্রে আপনার সূত্র হচ্ছে এই, সমাপনী মজুদের সাথে বিক্রয় এককের পরিমাণ যোগ, সমাপনী মজুদের সাথে বিক্রয় এককের পরিমাণ যোগ, কিন্তু প্রারম্ভিক একক হচ্ছে বিয়োগ হবে। যোগ বিয়োগ করে আশা করি উত্তর আপনারা এতক্ষণে বের করে ফেলছেন। করছেন কি উত্তর? 200, 2500, 2700। 2700 থেকে 500 বাদ দিলে কত আসবে?
2200 একক, তাহলে সঠিক উত্তর হবে 2200 একক। আছে, এই যে উত্তর মিলে গেছে, গ নাম্বার অপশন 2200 একক। আমি দুইটা সূত্র দেখাই দিলাম, সূত্রের কনসেপ্টগুলো ভালো মতো স্যার বুঝে নেওয়াটা জরুরি। যদি সূত্র আপনার মাথায় সেট হয়ে থাকে আপনি যে কোনো অঙ্ক করতে পারবেন। এজন্য আগে মূল সূত্র শিখবেন, তারপরে সেখান থেকে কোনো শর্টকাট সূত্র লাগলে আপনি নিজেই বের করে নিতে পারবেন। আশা করি ক্লিয়ার এটা সবার কাছে। পরবর্তী প্রশ্নে যেতে চাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে সিলেট বোর্ড 2025-এর পরীক্ষায় আসা প্রশ্ন। এই জায়গাতে জিজ্ঞাসা করা হচ্ছে পণ্যের নকশা ব্যয়, পণ্যের নকশা ব্যয়, অথবা প্রশ্নে দেওয়া থাকতে পারে পণ্যের ডিজাইন ব্যয়, পণ্যের নকশা বা পণ্যের ডিজাইন, যে এই পণ্যটা যে তৈরি করা হচ্ছে এইটার শেপ কী রকমের হবে, কালারটা কী রকমের হবে। তাহলে এই যে নকশা বা ডিজাইন এটা যদি না থাকে তাহলে তো পণ্য উৎপাদন করা যেত না। তাহলে পণ্য উৎপাদনের জন্য আপনার নকশা, ডিজাইন এইটা হচ্ছে পণ্যের জন্য একটা প্রত্যক্ষ ব্যয়। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশনে। ডিজাইন না থাকলে পণ্য উৎপাদন হবে না। যে ব্যয়টা পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কিত, যে সকল ব্যয় পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কিত তাহা কি ব্যয়? তাহা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। আসেন পরবর্তী প্রশ্নে যাই। কোয়েশ্চেন নাম্বার 20 নাম্বার প্রশ্নে দেওয়া আছে 10টা টেবিলের উৎপাদন ব্যয় 12,000 টাকা, কোম্পানি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা করে। তো এই অঙ্ক তো আমরা একটু আগেই করে আসছি, এইটা একটু তাড়াতাড়ি করব স্যার, আমার সাথে সাথে খেয়াল করে। মুনাফা কিসের উপর? বিক্রয় মূল্যের উপর। তাহলে আমরা লিখতেই পারি আমাদের বিক্রয় মূল্যের পরিমাণ 100, বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিব আমরা, মুনাফার পরিমাণ 20% মানে 20, বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিলে আমরা পাবো উৎপাদন ব্যয়। আর উৎপাদন ব্যয়ের পরিমাণটা কত আসতেছে এখানে? 80। এই বিষয়টা পরীক্ষার হলে আপনি লিখবেন না, এটা আপনি জাস্ট মনে রাখেন। দেন যার মান দেওয়া, যার টাকা দেওয়া আছে তার মান দিয়ে ভাগ করবেন, যা বের করতে হবে সেটা দিয়ে গুণ। দেখেন প্রশ্নে উৎপাদন ব্যয় দেওয়া আছে, উৎপাদন ব্যয় 10টা টেবিলের ব্যয় কত? 12,000 টাকা। 10টা টেবিলের ব্যয় হচ্ছে 12,000 টাকা। তাহলে আমরা বের করে নেই যে একটা টেবিলের ব্যয় কত। একটা টেবিলের ব্যয় কত হচ্ছে আমাদের? একটা টেবিলের উৎপাদন ব্যয়, একটা টেবিলের উৎপাদন ব্যয় নির্ণয় করব কিভাবে? জাস্ট ভাগ করে দিলেই হচ্ছে 12,000, এটাকে ভাগ করব কত দিয়ে? 10 দিয়ে। 12,000কে 10 দিয়ে ভাগ করলে আসবে 1,200, 1200 টাকা। তাহলে প্রত্যেকটা পণ্যের উৎপাদন ব্যয় হচ্ছে কত? 1200 টাকা। এবার আমরা বের করতে চাই প্রতিটা টেবিলের বিক্রয় মূল্য, প্রত্যেকটা টেবিলের বিক্রয় মূল্য বের করব। সো বিক্রয় মূল্য বের করার জন্য সমাধানটা খুবই সহজ, খেয়াল করেন। আপনার ব্যয় কত? ব্যয় হচ্ছে 1200 টাকা। তাহলে এই 1200 টাকাকে আপনি ভাগ করবেন। আমার ব্যয়ের মান কত? ব্যয়ের মান হচ্ছে এই যে 80, 80 দ্বারা ভাগ করব। কি বের করতে চাই? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যের মান 100, সো আমরা 100 দ্বারা গুণ দিয়ে দিব। ক্যালকুলেশন করেন, দেখবেন খুব সহজেই আপনার উত্তর মিলে যাবে। দেখেন ক্যালকুলেশন করে মিলাইতে পারি কিনা সবাই। আমরা এই জায়গা থেকে হচ্ছে 80-র একটা শূন্য কেটে দেই, আর এই 1200-র একটা শূন্য কেটে দিলাম। তারপরে আমরা হচ্ছে যদি 4 দিয়ে কাটাকাটি করি, আমাদের 4 দুগুণে হচ্ছে 8, আর 4 25-এ হচ্ছে 100। তারপরে এবার 2 দিয়ে যদি 120-কে কাটা হয় তাহলে আসবে হচ্ছে 60। তাহলে 60 আর 25-কে গুণ দিতে হবে, 60 আর 25-কে গুণ, 60 আর 25-কে যদি আপনি গুণ দেন তাহলে টাকার পরিমাণ আসবে হচ্ছে 1,500। বিশ্বাস না হলে ক্যালকুলেটর আছে আপনার হাতে, আপনি করে দেখেন কত আসে উত্তর? 1,500। সো আমাদের নির্ণয় করলাম একক প্রতি বিক্রয় মূল্য কত টাকা? 1500 টাকা। তাহলে আমাদের একটা পণ্যের উৎপাদন ব্যয় ছিল 1200 টাকা, একটা পণ্যের বিক্রয় মূল্য হচ্ছে কত? 1500 টাকা। দেখেন স্যার বুঝতে পারছি কিনা। পরবর্তী প্রশ্নে যেতে চাই। কোয়েশ্চেন নাম্বার 21 নাম্বার প্রশ্নে আমাদেরকে নির্ণয় করতে বলা আছে কিসের পরিমাণ? প্রশ্নে বের করব আমরা রূপান্তরিত ব্যয়, রূপান্তর ব্যয় নির্ণয় করব। রূপান্তর ব্যয় নির্ণয়ের জন্য অবশ্যই মনে রাখবেন রূপান্তর ব্যয়ে কখনোই কাঁচামাল বিবেচনাতে আসবে না, কাঁচামাল আসবেই না। তাহলে কি আসবে? আসবে হচ্ছে প্রত্যক্ষ মজুরি। তো প্রত্যক্ষ মজুরি টাকা কত? 2000। আসবে হচ্ছে কারখানার উপরি ব্যয়, কারখানার উপরি ব্যয়ের টাকা কত? 3000। আর কিছু আছে? নাই। তাহলে 2000 আর 3000-এর যোগফল,
2000 আর 3000 যোগ করার জন্য কি ভাই ক্যালকুলেটর লাগবে? উত্তর কত হইল? 5000 টাকা। ঘ নাম্বার অপশন। পারছি? আগের কোশ্চেনটা একটু ঝামেলা আছে, এই প্রশ্নটা অনেক সহজ। টিচাররা কোশ্চেন করার সময় এইভাবেই করার চেষ্টা করেন, কিছু প্রশ্ন কঠিন, কিছু প্রশ্ন সহজ। আপনি যখন পরীক্ষার হলে এমসিকিউর উত্তর দাগাবেন, আগে এক নজরে 1 থেকে 30 পর্যন্ত যে কয়টা শিওর সেগুলো আগে দাগায় ফেলবেন। দেখবেন 30টা কোশ্চেনের মধ্যে 17-18টা প্রশ্ন আপনার 5 মিনিটেই সমাধান হয়ে যাবে, সহজ, নিজেই পারবেন। দেন তারপরে অঙ্ক বা একটু জটিল টাইপের প্রশ্ন যেগুলো, সেগুলোতে আপনি এসে ঠান্ডা মাথায় সময় দেন, ইজিলি স্যার 30-এ 30 পাওয়া সম্ভব। 30-এ 30 যদি নাও পান, এরকমের একটা দুইটা কঠিন প্রশ্ন যদি আপনি সলভ নাও করতে পারেন, কিন্তু স্যার এমসিকিউতে 28-এর নিচে যদি নাম্বার পান, তাহলে এই অ্যাকাউন্টিং ওয়ার্কশপ ক্লাস করে লাভটা হইল কি আপনার? যে পড়াটা আপনি একা একা পড়তেন, সেই পড়াটা আমরা এখানে সবাই মিলে পড়তেছি। নামাজ একা পড়লে যতটুকু সোয়াব, জামাতে গিয়ে পড়লে কি সোয়াবটা বেশি না? তার মানে এইখানে আমরা এতগুলো মানুষ মিলে লেখাপড়া করতেছি, আমরা কি এমসিকিউতে অ্যাটলিস্ট 28 নাম্বার পেতে পারবো না? ইনশাল্লাহ বলেন, বলেন পারবেন কি না? বেশি জোরে ইনশাল্লাহ বলেন, 3 বার করে বলেন। আসেন পরবর্তী প্রশ্ন সলভ করে ফেলি। জাস্ট নিজের উপরে কনফিডেন্স রাখেন, আপনারা পারবেন। যেভাবে পড়ানো হচ্ছে, যা পড়ানো হচ্ছে, এগুলাই তো স্যার পরীক্ষার প্রশ্ন হবে আপনার জন্য। পরবর্তী প্রশ্ন 22 এবং 23 করব আমরা। এক্স কোম্পানি লিমিটেড ওষুধ তারা উৎপাদন করে, ভালো কথা। কোম্পানির ব্যবহৃত কাঁচামাল যার পরিমাণ হচ্ছে 4 লক্ষ টাকা। তারপরে প্রশ্নে মজুরির পরিমাণ দেওয়া আছে 1,60,000 টাকা। কারখানা উপরিব্যয়, এইটা হবে মজুরির 50%। তাহলে মজুরি কত টাকা ছিল? এই যে 1,60,000 টাকা। তাহলে কারখানা উপরিব্যয়ের পরিমাণটা হচ্ছে মজুরি, অর্থাৎ এই 1,60,000 টাকা এর 50%। 1,60,000 টাকার 50%, কোনো কিছুর 50% মানে ওইটার অর্ধেক। জাস্ট আমরা অর্ধেক করে ফেলবো, অর্ধেক। 1,60,000 টাকার অর্ধেক করব। 1,60,000 টাকার অর্ধেকে কত আসে স্যার? 80,000 টাকা। তাহলে আমরা পেরে গেলাম কিসের পরিমাণ বের করছি? কারখানা উপরিব্যয় 80,000 টাকা। এবার আসেন প্রশ্ন সলভ করি। কোম্পানির মুখ্য ব্যয় কত? এটা তো ভাই ছোট ছোট বাচ্চারাও এখন সলভ করে ফেলতে পারবে, আপনারা তো মনে হয় অলরেডি পেরে গেছেন। এটা মুখ্য ব্যয়, কি কি যোগ করছেন? মুখ্য ব্যয়ে কাঁচামাল 4 লক্ষ আর মজুরি 1,60,000। 4 লক্ষ টাকার কাঁচামাল আর হচ্ছে 1,60,000 টাকার কি? 1,60,000 টাকার হচ্ছে মজুরি, দুইটা যোগ করলে 5,60,000 টাকা। পারছেন? ওকে, তারপরে আসেন পরবর্তী প্রশ্ন। কোম্পানির কারখানা ব্যয় কত? কারখানা ব্যয়ের পরিমাণ। তাহলে কারখানা ব্যয় নির্ণয় করার জন্য আপনার প্রশ্নে মুখ্য ব্যয়ের পরিমাণ যা আপনি বের করছেন 5,60,000 টাকা, এর সাথে আপনি এবার কারখানার যে উপরি ব্যয়টা, ওই যে পার্সেন্টেজ করে আমরা বের করে রাখছি, খেয়াল করেন, একটু আগেই আমরা করলাম। এই যে 1,60,000 টাকার 50%-এ 80,000 টাকা, এই 80,000 টাকা কারখানার উপরি ব্যয় যদি আমরা যোগ করে দেই, মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয়কে যোগ করে দেই, 5,60,000 আর হচ্ছে 80, যোগফল কত হয়? 6,40,000 টাকা। এই দেখেন ক নাম্বার অপশন, 6,40,000 টাকা। 6,40,000 টাকা। বুঝতে পারছি স্যার? তাহলে প্রশ্ন পড়েই আমরা সাথে সাথে এই রকমের অঙ্কগুলো কোশ্চেনের পাশে লিখে লিখে সমাধান করে ফেলবো। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 24, মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত। মুখ্য ব্যয়ের মধ্যে কাঁচামাল, মুখ্য ব্যয়ের মধ্যে হচ্ছে প্রত্যক্ষ শ্রম, এইটা অন্তর্ভুক্ত হয়, কিন্তু মুখ্য ব্যয়ের মধ্যে পরোক্ষ শ্রম আসে না। তাহলে পরোক্ষ শ্রম যায় কিসে? পরোক্ষ শ্রম চলে যায় হচ্ছে কারখানা উপরি ব্যয়ের মধ্যে। পরোক্ষ শ্রমটা যাবে কোথায়? কারখানা উপরি ব্যয়ের মধ্যে আসবে, কারণ সকল পরোক্ষ খরচের সমষ্টিকে কারখানা উপরি ব্যয় বলে। তাহলে সঠিক উত্তর 1 এবং 3। 1 এবং 3 দেওয়া আছে খ নাম্বার অপশনে। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার খ। আসেন পরবর্তী প্রশ্ন দেখি। যশোর বোর্ডের আসা প্রশ্ন, যশোর বোর্ড 2025। যশোর বোর্ড 2025-এর প্রশ্ন। এখানেও সেম একটা প্রশ্ন, মুখ্য ব্যয়ের উপাদান, বাট এখানে অপশনগুলোতে একটু ভিন্নতা আছে, সেটা আসেন একটু বোঝার চেষ্টা করি। মুখ্য ব্যয়ের মধ্যে স্যার বিক্রয় উপরি খরচ, এইটা বিবেচনাতে আসবে না। বিক্রয় উপরি খরচ কি নির্ণয়ে আসবে? যখন আপনি মোট ব্যয় নির্ণয় করবেন তখন আপনার বিক্রয় উপরি খরচ বিবেচনায় আসবে।
আর আমরা আরো বলতে পারি বিক্রয় উপরি খরচ, এইটা কি? এইটা হচ্ছে ব্যবসায়ের পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় বলতে পারি এটাকে আমরা, কারণ আমরা জানি পরিচালন ব্যয় হচ্ছে দুই প্রকার, অফিস ও প্রশাসনিক ব্যয়, আরেকটা হচ্ছে বিক্রয় বা বাজারজাতকরণ ব্যয়। তাহলে বিক্রয় উপরি খরচ হচ্ছে বিক্রয় সংক্রান্ত উপরি ব্যয়, এটা মুখ্য ব্যয়ের উপাদান নয়। তাহলে মুখ্য ব্যয়ের উপাদান হচ্ছে প্রত্যক্ষ খরচ আর হচ্ছে প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ খরচ, সকল প্রত্যক্ষ খরচের সমষ্টি হচ্ছে মুখ্য ব্যয়। তাহলে সঠিক উত্তর 2 এবং 3। 2 এবং 3 দেওয়া আছে গ নাম্বার অপশনে। তারপর কোশ্চেন নাম্বার 26-এ যাই। নিচের কোনটি কারখানার উপরি খরচের উপাদান? কারখানার উপরি খরচ, স্যার কারখানার উপরি খরচ মানে কি? কারখানার উপরি খরচ মানে হচ্ছে সকল পরোক্ষ ব্যয়ের সমষ্টি। সকল পরোক্ষ ব্যয়ের সমষ্টি। দেখেন এই জায়গাটা থেকে অনেকগুলা প্রশ্ন আমরা অলরেডি সলভ করলাম। সো এই কনসেপ্টটা ভালো মতো মনে রাখবেন। সকল পরোক্ষ খরচের সমষ্টি কারখানা উপরি ব্যয়। সো পরোক্ষ খরচ কোনটা? এই যে পরোক্ষ কাঁচামাল। বাকি যে অপশনগুলো দেওয়া আছে বিজ্ঞাপনের ব্যয় আর হচ্ছে বিক্রয় কর্মীর বেতন, এই দুটা হচ্ছে আপনার বিক্রয় সংক্রান্ত উপরি ব্যয়, বিক্রয় উপরি ব্যয়। আর অফিস ভাড়া, এইটা কি? অফিস ভাড়া হচ্ছে প্রশাসনিক উপরি ব্যয়। সো এরকম প্রশ্ন পড়ার সময় কেন এটা উত্তর সেটা যেমন বোঝাটা জরুরি, বাকিগুলা কেন নয় সেটাও যদি শিখে রাখেন তাহলে আপনার পুরো কনসেপ্ট ক্লিয়ার। এইভাবেই পড়তে হবে, এইভাবেই পড়ার নিয়ম। আর আপনারা যেভাবে পড়েন, আপনারা পড়েন কিভাবে? খাটের মধ্যে শুয়ে শুয়ে পড়েন। অনেকেই আছেন যে ক্লাস করতেছেন আরাম করে বিছানার মধ্যে হেলান দিয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছেন। তো এই রকমের যারা আছেন, স্যার এটার নাম কি লেখাপড়া করা? এটা হচ্ছে ফাইজলামি করা। তা আপনি যখন লেখাপড়ার সাথে দুষ্টামি করেন, তো এই দুষ্টামিটা পরীক্ষার হলে গিয়ে পড়ালেখা আপনার সাথে করে। খেয়াল করেন, আপনি অনেক পড়াশোনা করেন পরীক্ষার আগের রাত্রে, প্রচুর পড়াশোনা করেন, পরীক্ষার হলে গিয়ে আপনি দেখেন যে প্রশ্ন আপনার উত্তর মনে আসতেছে না, সৃজনশীলের অঙ্কের অ্যান্সারটা আপনার মিলে নাই। পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে তখন আপনি বুঝতে পারেন যে আসলে ভুলটা কোথায় কোথায় হইতেছে। স্যার পরীক্ষার প্রশ্ন কখনোই কঠিন হয় না, পরীক্ষার প্রশ্ন সবসময় সহজ, শুধুমাত্র পরীক্ষার হলের 3 ঘন্টা সময় বাদে। যারা সিরিয়াস স্টুডেন্ট, পড়ার টেবিলে বসে বসে ক্লাস করতেছেন, তাদের জন্য প্রশ্ন সহজ। আর যারা শুয়ে শুয়ে ক্লাস করতেছেন তাদের পাস নিয়ে প্রত্যেক বছরই টানাটানি হয়। গত বছর অ্যাকাউন্টিংয়ে 42% স্টুডেন্ট ফেল করছিল এই টাইপের প্রশ্নে, যেগুলো আমরা সলভ করতেছি। এই টাইপের প্রশ্নে যে সমস্ত স্টুডেন্ট 42% ফেল করছে তারা হচ্ছে ওই আপনার মতো শুয়ে শুয়ে ক্লাস করা পাবলিক। সো যারা যারা ফেল করতে চান না, স্যার সোজা হয়ে দাঁড়ান, মেরুদণ্ডটাকে সোজা করেন, এবার নিজের মনকে বুঝান আমি এখন লেখাপড়া করতেছি, আমাকে একটু মনোযোগী হইতে হবে। একটু মনোযোগ দেন আর একটু ডেডিকেশন দেন, কারণ পরীক্ষা আপনার জুলাই মাসে, খুব বেশি সময় বাকি নাই। যে সিরিয়াসটা আপনি ঈদের পরে হওয়ার চিন্তা করতেছেন, স্যার ঈদের পরে যখন ওয়ার্ল্ড কাপ খেলা শুরু হবে, বিশ্বকাপ ফুটবল শুরু হবে, তখন তো ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি করবেন। এই বছরের ওয়ার্ল্ড কাপ আপনার জন্য না, এই বছরের কোরবানির ঈদ আপনার জন্য না। আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, বি সিরিয়াস, আপনি রেজাল্টে একটা A+ নিয়ে আসেন, তারপরে আপনি প্রচুর পরিমাণ আনন্দ করতে পারবেন। আর যদি আপনি ঈদের আনন্দ, ফুটবল খেলার আনন্দে মাতোয়ারা হয়ে যান, তাহলে ওই 42%-এ আপনি সহকারে 43% এই বছরে হবেন ফেল। সো ফেল আমরা কেউ করতে চাই না। HSC 25-এর রেজাল্ট অনেক খারাপ হয়েছে, HSC 26 আপনারা ভাই একটু সিরিয়াস হন। সিরিয়াস হইলেই ইনশাল্লাহ ভালো রেজাল্ট আপনাদের দিয়েই সম্ভব। পরবর্তী প্রশ্ন নাম্বার 27, বিক্রিত পণ্যের ব্যয় আর হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় আর হচ্ছে বিক্রয় ও বিতরণ উপরি ব্যয়, এই সকল ব্যয়ের সমষ্টিকে কি বলা হবে? মোট ব্যয়, টোটাল কস্ট, মোট ব্যয়ের পরিমাণ। তারপরে কোশ্চেন নাম্বার 28, উৎপাদন খরচের অন্তর্ভুক্ত। উৎপাদন খরচের মধ্যে কি কি আসবে? উৎপাদন খরচের মধ্যে আমাদের আসবে হচ্ছে পরোক্ষ কাঁচামাল, কারখানা উপরি খরচ বা উৎপাদন উপরি খরচ আসবে, কারখানা ব্যবস্থাপকের বেতন, কিন্তু হিসাব রক্ষকের বেতন এইটা স্যার আসবে না। হিসাব রক্ষকের বেতন কোথায় আসবে? হিসাব রক্ষকের বেতন আসবে হচ্ছে প্রশাসনিক উপরি ব্যয়ের মধ্যে। হিসাব রক্ষকের বেতন আসবে হচ্ছে প্রশাসনিক উপরি ব্যয় নির্ণয়ের জন্য। তাহলে 1 এবং 3 কই আছে? 1 এবং 3 দেওয়া আছে খ নাম্বার অপশনে। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশন।
তারপরে আসি পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 29। এইটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2025-এর প্রশ্ন। আমরা প্রায় শেষের দিকে ধীরে ধীরে চলে আসতেছি। আসেন কোয়েশ্চেন খেয়াল করি। নাম্বার 29, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের অন্তর্ভুক্ত বিষয়গুলো। অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের মধ্যে কোন কোন দফাগুলো আসবে? অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের মধ্যে অফিসের ভাড়া, এটা অফিসের খরচে আসবে। ছাপা ও মণিহারি, স্টেশনারি সামগ্রী, খাতা কাগজ কলম, এগুলো কোথায় লাগে? অফিসে লাগে, তাহলে এগুলো অফিসের জন্য আসবে। তারপরে আসবাবপত্রের অবচয়, এখানে একটু কনফিউশন হতে পারে আমাদের। আসবাবপত্র আর হচ্ছে স্যার যন্ত্রপাতির অবচয়, এই দুই জায়গাতে একটু ভিন্নতা আছে। একটু যদি কমন সেন্স আপনার আছে তো কিছুটা কাজে লাগান। এখানে দেখেন, আসবাবপত্র আপনি অফিসে ব্যবহার করেন, আর যন্ত্রপাতি কোথায়? কারখানায় ব্যবহার করি। তাইলে আপনি যখন কারখানার উপরই ব্যয় চিন্তা করবেন, কারখানার উপরই ব্যয়ের মধ্যে আপনার আসবে হচ্ছে যন্ত্রপাতির অবচয়, কিন্তু আসবাবপত্রের অবচয় এইটা আসবে অফিসের মধ্যে। তাইলে 1 2 3, তিনটাই হচ্ছে সঠিক উত্তর। 1 2 3 দেওয়া আছে ঘ নাম্বার অপশনে। অনেকে এখানে অবচয় দেখে কনফিউজ হতে পারেন, ক্লিয়ার করে দিলাম। যন্ত্রপাতির অবচয় কারখানা উপরই ব্যয়ে আসবে, কিন্তু আসবাবপত্রের অবচয় এইটা অফিস ও প্রশাসনিক উপরই ব্যয়ে আসবে। বলেন বুঝছেন কিনা, ক্লিয়ার হয়েছেন কিনা? ওকে, তারপরে আসি পরবর্তী প্রশ্ন নাম্বার 30। বলা আছে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুতের মূল উদ্দেশ্য কি? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এর উদ্দেশ্যই হচ্ছে আমাদের ব্যয় নির্ধারণ করা বা ব্যয় নির্ণয়। সঠিক উত্তর হবে হচ্ছে গ নাম্বার অপশন। তারপরে চলে যাই পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 31। এখানে আমাদের একটা অঙ্ক করতে দেওয়া আছে, যেখানে আমরা খুঁজে বের করব কারখানা ব্যয়ের পরিমাণটা কত। কারখানা ব্যয় নির্ণয় করার জন্য আপনার শুরুতে কাঁচামালের পরিমাণ 15,000 টাকা, এর সাথে আপনার প্রত্যক্ষ মজুরির পরিমাণ 7,000 টাকা যোগ করলে আপনি পেয়ে যাবেন এখানে মুখ্য ব্যয় এর পরিমাণ 15 আর সাথে হচ্ছে 22,000 টাকা। তারপরে প্রশ্নে বলা আছে কারখানা উপরিব্যয়, এটা হচ্ছে মজুরির 40%। মজুরির পরিমাণ ছিল 7,000 টাকা, তাহলে এখানে খুঁজে বের করে রাখেন 7,000 ইন্টু 40%। 7,000 টাকার 40% যদি আপনি করেন, ক্যালকুলেটর দিয়ে করে ফেলেন 7,000-এর 40%, তাহলে হচ্ছে 2,800 তো আসবে, 2,800। তাহলে মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় 2,800 টাকা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের উত্তর আসবে 24,800 টাকা। তাহলে কারখানার উপরিব্যয়, কারখানা উপরিব্যয় যেটা আমরা বের করলাম, কারখানা উপরিব্যয়ের পরিমাণ বের করছি আমরা কিভাবে? এই যে মজুরির 40% করে কারখানা উপরিব্যয়ের হিসাবটা হচ্ছে এই 7,000 টাকা মজুরি এর 40%, 2,800। কারখানা উপরিব্যয় 2,800 যোগ করে মুখ্য ব্যয়ের সাথে আমরা পেলাম কারখানার ব্যয়, বা এটাকে চাইলে আপনি উৎপাদন ব্যয়ও বলতে পারেন। যদি প্রশ্নে কোনো চলতি কার্য না দেওয়া থাকে, তখন কারখানা ব্যয়কে উৎপাদন ব্যয় বলে। উত্তর 24,800। দেখি তো মিলছে কিনা? উত্তর মিলছে অপশন নাম্বার খ, 24,800 টাকা। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন দেখব কোয়েশ্চেন নাম্বার 32, এবং এইটা হচ্ছে বরিশাল বোর্ডের 2025-এর প্রশ্ন, এবং এইটা হচ্ছে আমাদের শেষ প্রশ্ন। টোটাল 32টা প্রশ্ন গত বছর এইচএসসির সবগুলা বোর্ড মিলে উৎপাদন ব্যয় চ্যাপ্টার থেকে আসছে। তার মানে প্রত্যেকটা বোর্ডে কমপক্ষে আপনার 3 থেকে 4টা, কোনো কোনো বোর্ডে 3টা, কোনো কোনো বোর্ডে 4টা 5টা করে প্রশ্ন উৎপাদন ব্যয় হিসাবে আসছে। আর যারা আপনারা ফুল সিলেবাসে পরীক্ষা দিয়ে যাচ্ছেন, আপনাদের যেহেতু 10টা চ্যাপ্টারই সিলেবাসে আছে, উৎপাদন ব্যয় থেকে ন্যূনতম আপনার 2 থেকে 3টা, ইভেন 4টা এমসিকিউ আসাটা খুবই স্বাভাবিক। আসেন প্রশ্ন খেয়াল করব এখান থেকে, কোনটি প্রত্যক্ষ ব্যয়? প্রত্যক্ষ ব্যয় বলা হবে কাকে? প্রত্যক্ষ ব্যয় হচ্ছে আমাদের শ্রমের ব্যয়। শ্রমের ব্যয় যেটাকে আমরা বলছি হচ্ছে প্রত্যক্ষ মজুরি। সঠিক উত্তর হবে হচ্ছে ক নাম্বার অপশন।
দুঃখিত, ক্ষমা করবেন, আমার একটু ঠান্ডা তো, তাই হচ্ছে হুট করে কাশি চলে আসছিল। ওকে, আমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত প্রায় 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি আমরা ক্লাস করে ফেলছি। এত লম্বা সময় আপনারা আছেন কি ক্লাসে, নাকি ক্লাস থেকে চলে গেছেন? আছেন? যারা যারা শেষ পর্যন্ত আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই 32টা প্রশ্ন যেভাবে আমরা সমাধান করলাম, দেখেন প্রত্যেকটা সঠিক উত্তর আবার লাস্টে পিডিএফ এর লাস্টে সুন্দর মতো দিয়ে দেওয়া আছে। আরও একটা বার স্যার এটা কি রিভিশন দেওয়া যায় না? ক্লাস শেষে পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখতেছি, একটু কষ্ট করে আরেকটা বার পড়ে নেবেন। এবং এইটুকু যদি আপনি ভালো মতো বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য আরেকটু কাজ দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন। ঢাকা বোর্ড থেকে শুরু করে একদম শেষ বরিশাল বোর্ড পর্যন্ত 2024 সালের যতগুলো বোর্ড প্রশ্ন 25 করা শেষ, 24-এর যতগুলো বোর্ড পরীক্ষার প্রশ্ন স্যার, এই সবগুলা প্রশ্ন আমাদের এই জায়গাতে পিডিএফ এর মধ্যে দেওয়া আছে। আপনাদের কাজটা হবে আপনারা এই পিডিএফটা দেখে সুন্দর মতো সবগুলা প্রশ্ন আরও একবার বা সম্ভব হলে 2বার ভালো মতো পড়বেন। আমরা একদম শেষের দিকে যদি যাওয়ার চেষ্টা করি, একদম স্লাইডের শেষে, এইটা হচ্ছে আমাদের কোথায় বরিশাল বোর্ডের প্রশ্ন, সম্ভবত এই জায়গাতে আমরা দেখব 30, 31, 32 পর্যন্ত। এই 32 পর্যন্ত এই হচ্ছে আপনার সবগুলা প্রশ্নের আপনার দেওয়া আছে এই জায়গাতে। সবগুলা প্রশ্ন আপনাদের জন্য একদম 2024 সালে যতগুলা বোর্ড প্রশ্ন আছে সবগুলা সুন্দর মতো আমি আপনাদের জন্য এখানে রেডি করে রাখছি। আপনাদের কাজ হচ্ছে এই শেষ পর্যন্ত ভালো মতো গিয়ে পড়া, শেষ পর্যন্ত সবগুলা প্রশ্ন আপনারা ভালো মতো সলভ করার চেষ্টা করবেন। একদম শেষে চলে আসছি আমি, খেয়াল করেন এই যে বরিশাল বোর্ড 2024, ঢাকা বোর্ড 24 দেখলাম, বরিশাল বোর্ড 2024, টোটাল 9টা বোর্ডের সবগুলা প্রশ্ন। মোট প্রশ্ন হচ্ছে কয়টা? এই জায়গাতে প্রশ্ন হচ্ছে 44 পর্যন্ত। তাহলে আমাদের ঢাকা বোর্ড থেকে শুরু করে বরিশাল বোর্ড পর্যন্ত যতগুলো আমাদের বোর্ড, 9টা বোর্ড মিলে আমাদের 2024 সালের প্রশ্নের সংখ্যা হচ্ছে কয়টা? 44টা প্রশ্ন। এই 44টা প্রশ্নের মধ্যে আপনি খেয়াল করবেন মিনিমাম 25 থেকে 26টা প্রশ্ন আপনার 2025 সালে অলরেডি আপনার পড়া হয়ে গেছে। তাহলে আপনাদেরকে কষ্ট করে জাস্ট 15-20টা প্রশ্ন, অঙ্কগুলো হয়তো বা করতে হবে। অঙ্কের নিয়ম সব সেম, কোনো নতুন নিয়মের অঙ্ক না। যে কয়টা নিয়মের অঙ্ক আপনি অলরেডি করছেন আমার সাথে সাথে এই নিয়মের প্রশ্নগুলোই আছে। একটু কষ্ট করে আপনারা 2024 সালের এই বোর্ড প্রশ্নগুলো একটু সলভ করে ফেলবেন। তারপরে 2023-এর প্রশ্ন, 22-এর প্রশ্ন, আর একটু 21 পর্যন্ত প্রশ্ন। যদি জাস্ট এই 5টা বছরের প্রশ্ন উৎপাদন ব্যয়ের সবগুলো চ্যাপ্টার থেকে আপনি ভালো মতো এরকম বুঝে বুঝে 1টা ঘন্টা করে সময় দেন, এক একটা করে সাল শেষ করে ফেলেন। উৎপাদন ব্যয়ের 2025 কমপ্লিট 1 ঘন্টা লাগছে, 24 এরকমের 1 ঘন্টা লাগবে। জাস্ট আপনি 5টা ঘন্টা সময় দেন, আপনার প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম যদি 5টা ঘন্টা করে সময় দেন, প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন যদি বুঝে বুঝে সলভ করেন, তাহলে ইনশাল্লাহ এমসিকিউতে ফুল মার্কস আসবেই আপনার। এবং এমসিকিউর প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করলে ইনশাল্লাহ যখন সৃজনশীল করতে যাবেন তখন কনসেপ্ট আরও ভালো মতো ক্লিয়ার হবে। তো যারা যারা শেষ পর্যন্ত ক্লাসে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। জাস্ট শেষ মুহূর্তে একটু কমেন্ট করে লিখে জানাবেন ক্লাসে আমরা যা পড়ালাম আপনাদের অনুভূতি কেমন লাগছে, আপনার নিজের উপরে আত্মবিশ্বাস আসছে কিনা, আপনি এরকম প্রশ্ন পরীক্ষার হলে সলভ করতে পারবেন কিনা, জাস্ট একটা বাক্যে একটু কমেন্টে লিখে যান। আর আপনাদেরকে যারা যারা ক্লাস করতেছেন পিডিএফ তো আপনারা পাবেনই, আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিতে চাই। যেহেতু আপনারা কলেজ তো প্রায় শেষ, কলেজে তো এখন আপনাদের তো আর নিয়মিত যেতে হচ্ছে না, কলেজে এখন অথবা কিছু কিছু জায়গাতে মডেল টেস্ট চলতেছে। সো বিশেষ করে এইচএসসি 26 ব্যাচের যারা আছেন, এইচএসসি 26 তারা এই হোমওয়ার্কটা করবেন। আর এইচএসসি 27-এর অনেকগুলো কলেজে হয়তো বা আপনাদের ইয়ার ফাইনাল পরীক্ষা হচ্ছে, বা হয়তো বা আপনার ঈদের পরে গিয়ে ইয়ার ফাইনাল পরীক্ষা হতে পারে। 27টা চাইলে করতে পারেন, তবে 26-এর জন্য এইটা হচ্ছে ফরজে কেফায়া, করতেই হবে। সেটা কি করবেন? হোমওয়ার্কটা হচ্ছে আপনার ঢাকা বোর্ড 2025, ঢাকা বোর্ড 2025, আর হচ্ছে স্যার রাজশাহী বোর্ড 2025, এই 2টা বোর্ডের উৎপাদন ব্যয়ের যেই সৃজনশীল আপনার প্রশ্ন দেওয়া আছে, উৎপাদন ব্যয়ের যে সিকিউ দেওয়া আছে, এই 2টা বোর্ডে
এইটা একটু আপনারা সুন্দর মতো সমাধান করে ফেলবেন। করে যেটা করতে হবে, আমাদের এইচএসসি 26 এবং 27-এর যে গ্রুপ, এইচএসসি 2026 এবং এইচএসসি 2027-এর যে গ্রুপ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টুডেন্টরা নিয়মিত এই গ্রুপগুলোতে পোস্ট করতেছে। আপনারা কমার্সের স্টুডেন্টরা এখন গ্রুপটাকে নিজেদের করে নেওয়ার চেষ্টা করেন। ইংরেজির অনেক অনেক নোট আমরা দেখছি, এখন থেকে আমরা কমার্সের স্টুডেন্টরা অ্যাকাউন্টিংয়ের নোট দিয়ে গ্রুপটাকে ভর্তি করে ফেলার চেষ্টা করব। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে উৎপাদন ব্যয়ের সৃজনশীল, 2টা বোর্ড করবেন স্যার, ঢাকা বোর্ড 25, রাজশাহী বোর্ড 2025। স্যার এই 2টা কেন? স্যার এই 2টা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা পরীক্ষার হলে গেলেই টের পাবেন, বা নিজে করতে গেলেই দেখবেন যে এই 2টা বোর্ডের কোশ্চেন করলে মোটামুটি উৎপাদন ব্যয় চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্নগুলোই বেশি বেশি পরীক্ষাতে আসে। সো এই 2টা প্রশ্ন সলভ করে সবাই এইচএসসি 26-27 এবং যে গ্রুপ, সেখানে অবশ্যই সুন্দর মতো একটু পোস্ট করে দিবেন। এবং যারা যারা পোস্ট করবেন তাদের প্রত্যেকের সাবমিট করা হোমওয়ার্কটা আমি নিজে চেক করে দেখব। যদি কারো কোথাও কোনো ভুলভ্রান্তি থাকে সেটা কিভাবে সমাধান করা যাবে সেই সংক্রান্ত বুদ্ধি পরামর্শ আপনাদেরকে দেওয়া হবে। সো যারা যারা সিরিয়াসলি লেখাপড়া করছেন শুধু তাদের জন্যই বলছি, স্যার জাস্ট পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত যেভাবে আমরা আপনাদেরকে গাইডলাইনটা দিয়ে যাচ্ছি, এভাবে জাস্ট আমাদের গাইডলাইনটা ফলো করতে থাকেন। আর যারা যারা আমাদের টেস্ট পরীক্ষা পরবর্তী টেস্ট পেপার সলিউশন ব্যাচের স্টুডেন্টরা আছেন তাদেরকে বলছি, তাদের তো মোটামুটি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের সিলেবাস প্রায় শেষের দিকে, আর হয়তোবা 3টা বা 4টা চ্যাপ্টার আছে। এরকমের যারা যারা আমাদের হয়তোবা টেস্ট পরীক্ষা পরবর্তী ফাইনাল রিভিশন ব্যাচে নাই, অন্য কোথাও হয়তো আপনি পড়তেছেন বা স্যারদের কাছে প্রাইভেট পড়ছেন বা অন্য প্ল্যাটফর্মে আপনি ভর্তি আছেন, কোনো সমস্যা নাই। শুধু আমাদের এই ওয়ার্কশপের ক্লাসগুলো করেন। যদি আপনার কাছে মনে হয় যে এতটুকু প্রস্তুতির পরে আপনার আরেকটু প্রয়োজন, সৃজনশীল অংশে আরেকটু ভালো করতে চাই, এমসিকিউ অংশে আরও একটু ডিপ শিখতে চাই, তাহলে আমাদের টেস্ট পরীক্ষা পরবর্তী যে ফাইনাল রিভিশন ব্যাচ আছে, চাইলে সেটাতে আপনি এনরোল করতে পারেন। যদিও মোটামুটি অর্ধেক সিলেবাস শেষ, বাট রেকর্ডেড ক্লাসগুলো তো পেয়েই যাবেন। আর আপনাদের যে কোনো রকমের সমস্যায় জাস্ট আমাদের আই এডুকেশনের যে কমার্সের পেজ, কমার্স আই এডুকেশন, সেখানে মেসেজ করেন। আমাদের ফুল কাস্টমার সাপোর্ট আপনাদের জন্য অপেক্ষায় বসে আছে যে কোনো সমস্যার সমাধানের জন্য। তার পাশাপাশি যারা আপনারা টেলিগ্রাম গ্রুপে আছেন, আপনাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের যে কোনো সমস্যায় জাস্ট কোশ্চেনের ছবি তুলে গ্রুপে একটা পোস্ট করেন। মোবাইলের ওই পারে শিমুল স্যার বসে আছে আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। সবাই সিরিয়াস থাকেন। এবছরে আমরা অ্যাকাউন্টিংয়ে 100% পাস নিয়ে আসতে চাই এবং আমরা সর্বোচ্চ সংখ্যক A+ অ্যাকাউন্টিংয়ে নিয়ে আসতে চাই। এই আশাবাদ রেখে সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আর আগামী 21 তারিখেও কিন্তু অ্যাকাউন্টিং ওয়ার্কশপের আরেকটা ক্লাস আছে। আমরা অলরেডি আপনাদের অ্যাকাউন্টিং ওয়ার্কশপের উপরে মোট 3টা ক্লাস দিছি, যেখানে আমরা আর্থিক বিবরণী পড়াইছি, আপনাদের প্রথম দিকের 3টা চ্যাপ্টার পড়াইছি, তারপরে আজকে উৎপাদন ব্যয় পড়ে ফেললাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা চেষ্টা করব 2টা অধ্যায় পড়ার জন্য। একটা হচ্ছে ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ, আরেকটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, অর্থাৎ অধ্যায় নাম্বার 9, অধ্যায় নাম্বার 10, যে 2টা আমাদের শর্ট সিলেবাসের মধ্যে ছিল না, যেগুলোর এমসিকিউ আমরা খুঁজে পাচ্ছি না। সো যেই এমসিকিউগুলো খুঁজে পাচ্ছি না চ্যাপ্টার 9-10-এর কোনগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে ইনশাল্লাহ দেখা হবে আগামী 21 তারিখ ঠিক সেম সময়ে সন্ধ্যা 7টা 10-এ। নিজেরা উপস্থিত থাকবেন এবং বন্ধু বান্ধবদেরকে একটু ডেকে নিয়ে আসবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই দাগানো পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে একটু পরেই শেয়ার করা হবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।